আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের লাইভে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা জিন তত্ত্ব এবং বিবর্তনের 4 নাম্বার ক্লাসটা নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই জিন তত্ত্ব বিবর্তন চ্যাপ্টারটা শেষ করব। আগের 3টা ক্লাস যারা দেখছো তাদের প্রতি আসলে তাদেরকে কংগ্রাচুলেশনস যে তোমরা 3টা ক্লাস টানা দেখে শেষ করতে পারছো এবং তোমরা 4 নাম্বার ক্লাসেও লাইভে চলে আসছো। এবং গত 3টা ক্লাসে কিন্তু আমরা একদম ডিটেইলসে আলোচনা করছিলাম যে কিভাবে আমাদের মেন্ডেলিয়ান সূত্রগুলো প্রমাণ করতে হবে কিংবা মেন্ডেলিয়ান সূত্রের ব্যতিক্রম জিনিসগুলো কোন কোন জায়গায়, সেই ব্যাপারগুলো আমরা একদম ডিটেইলসে চেকার বোর্ড একে একে দেখার চেষ্টা করছি। আজকে আমরা পড়বো কি এবিও ব্লাড গ্রুপ, আরএইচ ফ্যাক্টর নিয়ে পড়াশোনা করব, আমরা এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নিয়ে পড়াশোনা করব এবং আমরা বিবর্তন নিয়ে কিন্তু আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এই ক্লাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ টপিক হচ্ছে তোমাদের জন্য এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা সবাই খুবই মনোযোগ সহকারে করব। আমরা ভাইয়ার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারটা পড়ে শেষ করে ফেলি। চলো, ইনশাআল্লাহ আমরা আজকে শেষ করে ফেলবো। ওকে, যারা যারা জয়েন করে ফেলছো লাইভে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে সব কিছু ঠিকমতো দেখা আছে কিনা এবং শোনা আছে কিনা। এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। কমেন্টস, ঠিক আছে, সবাই একটু আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও যে সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা আছে কিনা। এই জিনিসটা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা। ওকে, একদম ডিটেইলসে আলোচনা করব। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাদের সবার? সুস্থ আছো কিনা, ভালো আছো কিনা, সেই জিনিসটাও কমেন্ট সেকশনে জানাও। কারণ যে কোনো কাজ করার শুরুতে অর্থাৎ আমাদের মনের অবস্থা ভালো থাকাটাও জরুরি এবং মনের অবস্থা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কি করতে হয়, আমাদের একটু জোর করে হলেও হাসতে হয় যে ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যে অবস্থাতেই থাকি অনেক সময় হতাশা আসে, অনেক সময় পড়তে ইচ্ছা করে না, মুড অফ থাকে, একটু জোর করে হাসলে দেখা যায় অনেক সময় মুডটা ভালো হয়ে যায়। ঠিক আছে, এখন আবার এখানে এসে বইলো না যে ভাই জোর করে হাসলাম এতে কি হইলো, আমি তো আমার আসল জিনিসটাকে লুকালাম না। ব্যাপারটা না, তুমি তোমার নিজের জন্য, নিজের ভালোর জন্য তুমি এই বিহেভিয়ারটা করছো আর কি। ওকে, তো ফাইন, আশা করি সবাই অনেক ভালো আছো। যারা একটু খারাপ আছো অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষের জীবন ছোট, সমস্যাগুলো ছোট ছোট, আমরাই কিন্তু সমস্যাগুলোকে আসলে বড় বানাই। ওকে, ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, চলো তাহলে আমরা পড়বো কি আজকে? আজকে পড়বো হচ্ছে আমরা ব্লাড গ্রুপ নিয়ে। না, ঠিক আছে, চলো, এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা। তো এই জিনিসটা পড়ার শুরুতেই আমরা কিন্তু একটু হোয়াইট বোর্ডে চলে যাব এবং সেখানে আমরা একটু লিখে লিখে ব্যাপারগুলো পড়ার চেষ্টা করব। একটু দেখি আমরা আমাদের যে ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, তো আমরা জানি যে আমাদের ব্লাড গ্রুপ নির্ধারণের জন্য দায়ী হচ্ছে কিছু এন্টিজেন, যেমন এ এন্টিজেন, বি এন্টিজেন। এই এন্টিজেনগুলো হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী। এখন কথা হচ্ছে এই যে এন্টিজেনগুলো আছে, এই এন্টিজেনগুলো আসলে কোথায় থাকে? এই এন্টিজেনগুলো থাকে হচ্ছে আমাদের আরবিসির গায়ে। ধরো একটা আরবিসির গায়ের মধ্যে এ এন্টিজেনও আছে, বি এন্টিজেনও আছে, তার মানে সেই ব্লাড গ্রুপকে আমরা বলে থাকি কি? এবি ব্লাড গ্রুপ। আবার ধরো কোনো একটা আরবিসির গায়ে শুধুমাত্র এ এন্টিজেন আছে, তখন সেই ব্লাড গ্রুপটা হচ্ছে এ ব্লাড গ্রুপ। আবার যদি আরবিসির গায়ে বি অ্যান্টিজেনটা থাকে শুধুমাত্র, তখন সেটা হচ্ছে আমাদের বি ব্লাড গ্রুপ। তাহলে আমাদের ব্লাড গ্রুপগুলো কিরকম? এ বি পজিটিভ হয়, এ পজিটিভ হয়, এ নেগেটিভ হতে পারে, বি পজিটিভ হতে পারে, বি নেগেটিভ হতে পারে। এবং আরেকটা ব্লাড গ্রুপ হতে পারে হচ্ছে ও। ও মানে হচ্ছে তার বডির মধ্যে কোনো, তার আরবিসির মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, এজন্য সেই ব্লাড গ্রুপকে আমরা বলে থাকি হচ্ছে কি? ও ব্লাড গ্রুপ। কাহিনী বুঝছো? তাহলে আমরা যদি একটা চার্ট আঁকি, সেই চার্টের আন্ডারে আমরা একটু দেখি। প্রথমে দেখবো ব্লাড গ্রুপ, মানে লাল কালি ছাড়া অন্য কালি দিয়ে লিখলে মনে বেটার হবে। একটু দেখি, যদি ব্লাড গ্রুপ হয় এ, তাহলে তার বডির মধ্যে কোন অ্যান্টিজেন থাকে? এ অ্যান্টিজেন থাকে। এবং তখন তার বডির মধ্যে অথবা তার প্লাজমাতে কোন অ্যান্টিবডি থাকে? অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে, অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডি কোথায় থাকে? সেই পার্সনের প্লাজমাতে। আর এই অ্যান্টিজেন কোথায় থাকে? অ্যান্টিজেন থাকে হচ্ছে আরবিসির মেমব্রেনের গায়ে। ক্লিয়ার হয়েছে জিনিসটা?
আবার ধরো যার ব্লাড গ্রুপ হচ্ছে বি, তার বডির মধ্যে আরবিসির গায়ে আছে বি অ্যান্টিজেন, তার প্লাজমাতে কোন অ্যান্টিবডি আছে? তার প্লাজমাতে আছে হচ্ছে এনটি এ অ্যান্টিবডি, এনটি এ অ্যান্টিবডি এটা আছে হচ্ছে প্লাজমার মধ্যে। একইভাবে যার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি, তার আরবিসির গায়ে কিন্তু এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে, কিন্তু তার প্লাজমার মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। ঠিক আছে, কারণ তার যদি এনটি এ অথবা এনটিবি অ্যান্টিবডি তার যদি প্লাজমার মধ্যে থাকতো, তারা কিন্তু এই এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেনটাকে নষ্ট করে ফেলতো, তাহলে এই জিনিসটা বলা যাবে না। তাহলে এবি ব্লাড গ্রুপ যার আছে তার অ্যান্টিজেন কোনটা আছে? আরবিসির গায়ে এ অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেন আছে, কিন্তু তার দেহে অথবা তার প্লাজমার মধ্যে কোনো অ্যান্টিবডি নাই। ঠিক আছে, ব্লাড রিলেটেড কোনো অ্যান্টিবডি নাই, মনে থাকবে জিনিসটা। এবার আসি ও ব্লাড গ্রুপ। তো ও ব্লাড গ্রুপ যারা আছে তাদের বডির মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই, তার আরবিসির গায়ে এ অ্যান্টিজেনও নাই বি অ্যান্টিজেনও নাই, তাহলে কোন অ্যান্টিবডি আছে তার প্লাজমার মধ্যে? এনটি এ অ্যান্টিবডি আছে, এনটি বি অ্যান্টিবডি আছে, এটা আছে হচ্ছে তার প্লাজমার মধ্যে। আগে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে এই জিনিসটা আমরা বুঝলাম কিনা, যে ব্লাড গ্রুপিং আসলে কিভাবে হয় এবং প্রত্যেকটা ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন জিনিসটা কোথায় থাকে এবং অ্যান্টিবডি জিনিসটা কোথায় থাকে। এই জিনিসটা আমাকে আগে দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো কিনা। ওকে, দ্রুত আমাকে আগে কমেন্ট সেকশনে জানাও যে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই বন্ধু বান্ধবদের এখনো মেনশন করতেছো, ভেরি গুড। শেয়ার করে প্লিজ, জিনিসটা হচ্ছে শেয়ার করে দিবা তোমরা। ওকে, তাহলে বলো যে এই ব্যাপারটা আমরা আপাতত বুঝলাম কিনা। দ্রুত বলো যে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো কিনা। তাহলে এখন একটু র্যাপিড ফায়ার নিয়ে নিই। যদি আমি বলি যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি, তাহলে আমার বডির মধ্যে কোন অ্যান্টিবডি আছে, আমার প্লাজমাতে কোন অ্যান্টিবডি আছে, সেটা আমরা একটু কমেন্ট সেকশনে জানাও। আমি বললাম যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি, তাহলে আমার প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডিটা আছে সেটা আমাকে দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা। ওকে, তাহলে অ্যান্টিবডিটা থাকে প্লাজমার মধ্যে আর অ্যান্টিজেন হচ্ছে আরবিসির মেমব্রেনের গায়ে, এটা যেন আমাদের মাথায় থাকে। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, ফকফকা ক্লিয়ার যদি হয় তাহলেই কমেন্টটা জানাও ক্লিয়ার হয়েছে। ওকে, কারণ এটা যদি আমরা না বুঝি বাকি জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। ইয়েস, সুস্মিতা বর্ধন বলে ফেলছে কি যে তার বডির মধ্যে এনটি এ অ্যান্টিবডি আছে। ভেরি গুড, এনটি এ অ্যান্টিবডি আছে, কারণ আমার বডির মধ্যে বি অ্যান্টিজেন আছে আরবিসির গায়ে, তাহলে অ্যান্টিবডি কোনটা থাকবে প্লাজমাতে? এনটি এ থাকবে। এবার বলো যাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও, তাদের বডিতে কোন অ্যান্টিজেন আছে? তার আরবিসির গায়ে এ অ্যান্টিজেন আছে না বি অ্যান্টিজেন আছে? সেটা জানাও কমেন্টে। ওকে, সেটা জানাও কমেন্টে। যদি বলি যে কারোর ব্লাড গ্রুপ হচ্ছে ও, তাহলে তার আরবিসির গায়ে কোন অ্যান্টিজেনটা আছে? দ্রুত বলো। হ্যাঁ, আবু সাইদ, আলবার্ট আইনস্টাইন, তান্নি, মিজানুর, ভেরি গুড। কানিজ ফেরদৌসি ফার্স্ট কমেন্ট করছে যাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও তাদের কোনো অ্যান্টিজেন নাই। আরে অস্থির, ভেরি গুড। তাহলে যাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও তাদের আরবিসির গায়ে কোনো অ্যান্টিজেন থাকবে না, প্লাজমার মধ্যে এনটি এ অ্যান্টিবডিও আছে এনটি বি অ্যান্টিবডিও আছে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, ভেরি গুড, অস্থির। সুস্মিতা বর্ধন কমেন্ট করছে, তান্নিও কমেন্ট করছে। কিরে ছেলে সমাজ কোথায়? সোনার ছেলেরা কই? নাই তো, একটাও নাই। হ্যাঁ, আলবার্ট আইনস্টাইন একজনের পাইছি। হ্যাঁ, আইনস্টাইন হচ্ছে সোনার ছেলে। নিউটন নাই? নাই। আবু সাইদ, মিজানুর রহমান সবাই বলছো কি যে কোনো অ্যান্টিজেন নাই। ভেরি গুড। ওকে, এখন আরেকটা ব্যাপারে আমরা এখন চলে আসি, সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। এটা দিয়েও আমরা কিন্তু আমাদের ব্লাড গ্রুপের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আরএইচ ফ্যাক্টর। তো আরএইচ ফ্যাক্টর জিনিসটাকে আমরা একটু বুঝি। ব্যাপারটা হচ্ছে আমাদের আরবিসি মেমব্রেনের গায়ে আরো কিছু অ্যান্টিজেন আমরা খুঁজে পাইছি, যেই অ্যান্টিজেনগুলা অনেকটা কিসের মতো, অনেকটা হচ্ছে রেসাস বানর নামে একটা প্রজাতি আছে, সেই রেসাস বানরের আরবিসিতে যে অ্যান্টিজেনগুলো আমরা খুঁজে পাই অনেকটা সেই রকম অ্যান্টিজেন আমাদের আরবিসির মেমব্রেনের গায়েও আছে। সেটাকে বলা হয়ে থাকে রেসাস অ্যান্টিজেন। ওকে, অথবা আমরা সেটাকে আরএইচ অ্যান্টিজেন নামে হচ্ছে ডেকে থাকি, আরএইচ অ্যান্টিজেন। এখন কথা হচ্ছে এই আরএইচ অ্যান্টিজেন যেগুলো আছে, ধরো আমার আরবিসির গায়ে যদি আমার একটা আরএইচ অ্যান্টিজেন থাকে, আমরা পড়বো যে ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই অথবা স্মল সি, স্মল ডি, স্মল ই এরকম থাকে। যদি আমার আরএইচ অ্যান্টিজেন থাকে তখন সেটাকে আমি বলে থাকি পজিটিভ। তাহলে ধরো সে বি ব্লাড গ্রুপ, কারণ তার আরবিসি মেমব্রেনের গায়ে বি অ্যান্টিজেন আছে এবং সাথে আরএইচ অ্যান্টিজেনও আছে, তখন আমরা বলবো হচ্ছে বি পজিটিভ। আর যদি কেউ হয় হচ্ছে বি অ্যান্টিজেন আছে কিন্তু কোনো আরএইচ অ্যান্টিজেন তার মধ্যে নাই, সেটাকে বলে থাকি আমরা বি নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে বি পজিটিভ মানে কি, তার আরবিসি মেমব্রেনের গায়ে আরএইচ অ্যান্টিজেনটা আছে, কিন্তু বি নেগেটিভ মানে কি,
নেগেটিভ মানে হচ্ছে RH অ্যান্টিজেনটা তার বডির মধ্যে নাই অথবা তার আরবিসির মধ্যে নাই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝলাম। তাহলে RH এর ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখন চলো বই থেকে আমরা লাইন বাই লাইন একটু দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। প্রথমে দেখো বলছে কি যে এবিও ব্লাড গ্রুপে 18 শতাব্দীর প্রথম থেকেই ফ্রান্সে এবং পরে ইংল্যান্ডে মানুষ থেকে মানুষে রক্তদান প্রক্রিয়া শুরু হয়। তাহলে এই ব্যাপারটা কিন্তু খুব বেশি দিন আগের না, 1700 সালের আগেও এই প্রসেসটা চালু ছিল না। যে আমরা বলি ব্লাড ফর ব্লাড, অর্থাৎ কারো যদি ব্লাড লস হয় তাকে আমাদের ব্লাডই দিতে হবে, তাকে যদি আমি স্যালাইন দিই তাহলে কোনো লাভ নাই। ব্লাড লসের অপোজিটে আমার ব্লাডই দিতে হবে। এই প্রক্রিয়ার অনেক ক্ষেত্রে দাতা এবং গ্রহীতার রক্তের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া না হলেও কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার ফলে গ্রহীতা অল্প সময়ের মধ্যে মৃত্যুমুখে পতিত হতো। তো মানব দেহের বাইরে দাতা এবং গ্রহীতার রক্ত মিশিয়ে পরীক্ষা করে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে উভয়ের রক্ত স্বাভাবিকভাবে না মিশে কণিকাগুলো পরস্পর জড়িয়ে কোয়াগুলেট করে। কোয়াগুলেট মানে কি? কোয়াগুলেট মানে হচ্ছে ধরো রক্ত কণিকাগুলো একসাথে জমাট বেঁধে যায়। এটা তো সমস্যা, এরকম করলে হবে না, ব্লাড থাকতে হবে ফ্লুইডের মতো, লিকুইড। অসংখ্য পরীক্ষা নিরীক্ষা থেকে দেখা গেছে বিভিন্ন ব্যক্তির রক্তের লোহিত কণিকায় এ এবং বি নামে দুই ধরনের অ্যান্টিজেন এবং রক্তরসে আলফা এবং বিটা নামে দু ধরনের অ্যান্টিবডি থাকে। এই যে আমাদের আলফা কথা লেখা আছে এটাকে আমি বলতে পারি অ্যান্টি এ অ্যান্টিবডি, আর যদি বিটা লেখা থাকে তাহলে বলবা অ্যান্টি বি অ্যান্টিবডি। ঠিক আছে? তাহলে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা যে আমার বডির মধ্যে অ্যান্টি এ অ্যান্টিবডি নাই, অথবা অ্যান্টি এ এর জায়গায় জাস্ট আলফা কথাটাও লিখতে পারবা। বুঝতে পারছো? জাস্ট আলফা কথাটাও তুমি লিখতে পারবা। ওকে। রোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন এ এবং বি এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে ভিয়েনাবাসী কার্ল ল্যান্ডস্টাইনার 1901 সালে মানুষের রক্তের যে শ্রেণী বিভাগ করেন সেটাই হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। তাহলে এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারককে কার্ল ল্যান্ডস্টেইনার, তিনি এবি ব্লাড গ্রুপ নিয়ে আসেন। মানব জগতের ইতিহাসে অথবা মানব সভ্যতার ইতিহাসে যুগান্তকারী একটা আবিষ্কার। এর মাধ্যমে ব্লাড ডোনেশনের মাধ্যমে অনেক রোগীকে আমরা বাঁচাইতে পারি। ঠিক আছে? আগে তো ব্লাইন্ডলি দেয়া হইতো, ধরো আমার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, তোমাদের অন্তর্দাতার হচ্ছে ধরো ও পজিটিভ। ঠিক আছে? ও পজিটিভ না, ধরো এ পজিটিভ। তখন কি হইতো যে অন্তর আমার ব্লাড দিয়ে দিল, আমি মরে গেলাম টুস করে, এরকম হইতো। কিন্তু আমি যেহেতু এবি ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারছি এখন জিনিসটা হচ্ছে না। আমি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আগে থেকেই বুঝতে পারি যে এই ব্লাড দিলে তার বডির মধ্যে কোনো রিয়াকশন হবে কিনা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য কার্ল ল্যান্ডস্টাইনার 1930 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান। মানব দেহে প্রায় 400 ধরনের অ্যান্টিজেন আছে, এদের মধ্যে মাত্র 30টা সম্বন্ধে জানা গেছে। এসব অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মানুষের প্রায় 21টা ব্লাড গ্রুপ রয়েছে। তাহলে মানুষের ব্লাড গ্রুপের সংখ্যা 21টা, এবং তার জন্য দায়ী হচ্ছে কয়টা অ্যান্টিজেন? 400টার মতো অ্যান্টিজেন। তবে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সকল ব্লাড গ্রুপ গুরুত্ব বহন করে না, কেবলমাত্র এবিও ব্লাড গ্রুপ এবং RH ব্লাড গ্রুপ এই রক্ত সঞ্চালনে গুরুত্ব বহন করে থাকে। তাহলে আমি একটা ছোট মানুষ, আমি যে 21 ধরনের ব্লাড গ্রুপ মুখস্থ রাখবো, ব্যাপারটা এরকম না। আমাদের চিকিৎসা শাস্ত্রেও বলে আমি যদি 2টা ব্লাড গ্রুপ সম্পর্কে আমার ধারণা থাকে তাহলে আমি রোগীকে বাঁচাতে পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? এবং রোগীর ক্ষেত্রে আমি নির্ণয় করতে পারবো যে এই ব্লাডটা তার দেহে স্যুট করবে কিনা। তাহলে আমার 21টা ব্লাড গ্রুপের মধ্যে জাস্ট 2টা ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ এবং RH ব্লাড গ্রুপ, এই 2টা ব্লাড গ্রুপ সম্পর্কে জানলেই হচ্ছে। মানুষের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাড গ্রুপ নির্ধারণকারী 2 ধরনের অ্যান্টিজেন এবং রক্তরসে ব্লাড গ্রুপ নির্ধারণকারী 2 ধরনের স্বতঃস্ফূর্ত অ্যান্টিবডি থাকে। এই জিনিসটা আমি বলছিলাম যে আমাদের এ অ্যান্টিজেনও থাকতে পারে আরবিসিতে, বি অ্যান্টিজেনও থাকতে পারে রেড ব্লাড সেলের মধ্যে। যদি 2টা অ্যান্টিজেনই থাকে তখন সেটা তো আমাদের এবি ব্লাড গ্রুপ। আবার বলছিলাম যে অ্যান্টি এ অ্যান্টিবডি, অ্যান্টি বি অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিগুলো থাকে তার প্লাজমার মধ্যে। এটা খুবই বেসিক একটা কনসেপ্ট, এটা সব সময় মাথায় রাখবা। এবার আসি, ব্লাড গ্রুপ নির্ধারণকারী অ্যান্টিজেনগুলো কোন ধরনের? তারা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড টাইপের একটা সাবস্টেন্স এবং অ্যাগগ্লুটিনোজেন মানে অ্যান্টিবডি, এটা হচ্ছে অ্যাগগ্লুটিনোজেন নামে পরিচিত। তাহলে অ্যান্টিজেনগুলোকে আমরা অ্যাগগ্লুটিনোজেন নামেও জানতে পারি। কেন বলা হচ্ছে? কারণ তাহলে আমাদের অ্যান্টিজেনগুলো কোন প্রকৃতির? মিউকোপলিস্যাকারাইড প্রকৃতির, এবং এটার আরেকটা নাম কি? অ্যাগগ্লুটিনোজেন নামে এরা পরিচিত। ব্লাড গ্রুপ নির্ধারণকারী অ্যান্টিবডিগুলা কোন ধরনের? আমরা যারা প্রতিরক্ষা চ্যাপ্টারটা ভালো করে পড়ছি তারা জানি যে অ্যান্টিবডিগুলা গ্লাইকোপ্রোটিন টাইপের। তাহলে অ্যান্টিজেনগুলা কোন জাতীয় সাবস্টেন্স? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। আর অ্যান্টিবডিগুলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ এবং সেগুলোকে বলা হয় অ্যাগগ্লুটিনিন। তাহলে অ্যান্টিবডির আরেকটা নাম কি? অ্যাগগ্লুটিনিন। আর অ্যান্টিজেনের আরেকটা নাম কি? অ্যাগগ্লুটিনোজেন। ওকে।
ল্যান্ডস্টাইনার এই অ্যান্টিজেনগুলোর নাম দেন অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, আর অ্যান্টিবডিগুলোর নাম দেন অ্যান্টিবডি এ অথবা আলফা এবং অ্যান্টিবডি বি অথবা বিটা। খেয়াল করছে জিনিসটা? ওকে। এসব অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ভিত্তিতে তিনি মানবজাতির রক্তকে মোট 4টা গ্রুপে ভাগ করলেন, এ, বি, এবি এবং হচ্ছে আমাদের ও গ্রুপ। এবার আসি ব্লাড গ্রুপ এ। এই ব্যাপারটা আমরা আগেই পড়ছিলাম যে যাদের ব্লাড গ্রুপ এ তাদের আরবিসির গায়ে থাকবে অ্যান্টিজেন এ আর প্লাজমায় থাকবে অ্যান্টি-বি নামক অ্যান্টিবডি অথবা বিটা অ্যান্টিবডি। তাহলে দেখো মানব জাতির প্রায় 23% ব্যক্তি এ ব্লাড গ্রুপের অধিকারী। ব্লাড গ্রুপ বি হচ্ছে মানব জাতির প্রায় 32% ব্যক্তি বি ব্লাড গ্রুপের অধিকারী। আর ব্লাড গ্রুপ এ বি এটাকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। কেন বলা হয় আমরা এখন সেই টপিকটা নিয়ে আলোচনা করব, চলো। ওকে, এখন ঘটনা হচ্ছে কি, ঘটনা হচ্ছে ধরো আমি আঁকলাম হচ্ছে মাইনুল ভাইকে, দেখতেছো দুইটা চোখ দিলাম, মুখ দিলাম, সুন্দর পান পাতার মতো একটা কান দিলাম, পান পাতা কলা পাতা এটার মতো একটা কান দিলাম। তাহলে এই মাইনুল ভাই হচ্ছে ডোনার, তার মানে কি সে রক্তদাতা, সে হচ্ছে কি, সে হচ্ছে রক্তদাতা। তার ব্লাড গ্রুপ কি, তার ব্লাড গ্রুপ হচ্ছে এ। ওকে, তাহলে আমরা আগে থেকে দেখে ফেলি তার বডিতে অ্যান্টিজেন কোনটা, অ্যান্টিজেন হচ্ছে এ আছে আরবিসির গায়ে, আর অ্যান্টিবডি আছে প্লাজমার মধ্যে হচ্ছে অ্যান্টি-বি। স্বাভাবিক। এবার আসি আমি হচ্ছে পেশেন্ট, যেহেতু পেশেন্ট আমি দুঃখী, ঠিক আছে, এই দুঃখী পেশেন্টের শরীরটা লিকলিকে হয়ে গেছে ব্লাডের অভাবে। ওকে, একদম বুঝতেছো তো, কাকতারুয়ার মতো হয়ে গেছে। তাহলে এই হচ্ছে রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্ট অথবা বলতে পারি সে হবে ব্লাড গ্রহীতা। এখন ঘটনা হচ্ছে কি, আমার ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপ হচ্ছে ধরো বি। ওকে, তাহলে আমার ব্লাড গ্রুপ যদি বি হয় তাহলে আমার বডিতে অ্যান্টিজেন কোনটা আছে আরবিসির গায়ে, বি অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি কোনটা থাকবে, অ্যান্টি-এ থাকবে অ্যান্টিবডি। বুঝলাম। এখন ঘটনা কি হবে দেখো, ঘটনা হবে যেটা, যদি এই মাইনুল ভাই আমাকে যদি ব্লাড দেয় তাহলে ঘটনা কি হবে খেয়াল করি। মাইনুলের বডির যতগুলা এ অ্যান্টিজেন আছে সেই এ অ্যান্টিজেন গুলাকে ধ্বংস করতে পারবে কে, আমার বডির মধ্যে যে অ্যান্টি-এ অ্যান্টিবডি আছে। তাহলে আমার বডির যে অ্যান্টি-এ অ্যান্টিবডি সেইগুলা মাইনুল ভাইয়ের থেকে আমি যতগুলা রেড ব্লাড সেল পাইছি প্রত্যেকটা রেড ব্লাড সেলকে ধ্বংস করার জন্য আমার প্লাজমার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-এ অ্যান্টিবডি আছে। তারা কি করবে, তারা মাইনুলের থেকে আমি যত আরবিসি পাইছি সব আরবিসিকে তারা ধ্বংস করে ফেলতে পারে। কাহিনী বুঝছো? তাহলে ব্লাড দিয়ে কি কোনো লাভ হবে? লাভ তো হবেই না, তার উপরে আমার বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে, আমার অনেক রিয়াকশন হইতে পারে। কাহিনী বুঝছো জিনিসটা? তাহলে এভাবে আমাদের ব্যাপারটা নির্ধারিত হয়, যেহেতু আমার প্লাজমার মধ্যে অ্যান্টি-এ অ্যান্টিবডি আছে, মাইনুলের থেকে আমি যতগুলা এ অ্যান্টিজেন যুক্ত আরবিসি পাবো সেগুলোকে তারা ধ্বংস করে ফেলবে। ফকফকা ক্লিয়ার হলো কিনা তাইলেই কমেন্ট সেকশনে আমাকে জানাও। বুঝতে পারছো? দ্রুত জানাও আমাকে। ওকে, এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে আমরা এখন নেক্সট টপিকে যাব, যে কোন ব্লাড গ্রুপ কাকে ব্লাড দিতে পারবে, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাকে এখন একটু কমেন্ট সেকশনে জানাও যে এটা ক্লিয়ার হলো কিনা আমাদের। দ্রুত বলো যে এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো কিনা। ওকে, এবার আসো, আমরা এখন দেখব কি, আমরা এখন চার্ট বানাবো, দিব হচ্ছে কাকে রক্ত দিতে পারবে, কাকে রক্ত দিতে পারবে 1 নাম্বার, আর কার থেকে রক্ত নিতে পারবে, কার থেকে রক্ত কি করতে পারবে, নিতে পারবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সেগমেন্ট। ওকে, এবার আমরা একটু খেয়াল করি। প্রথমে যদি বলি একজনের ব্লাড গ্রুপ হচ্ছে এ, তাহলে সে কাকে রক্ত দিতে পারবে? প্রথম কথা, অবশ্যই সে এ ব্লাড গ্রুপের একজনকে রক্ত দিতে পারবে। ঠিক আছে, সে কি করতে পারবে, সে এ ব্লাড গ্রুপের আরেকজনকে রক্ত দিতে পারবে, এবং একই সাথে সে এবি ব্লাড গ্রুপের একজনকেও রক্ত দিতে পারবে। কারণ কি, কারণ এবি ব্লাড গ্রুপের মধ্যে শুধুমাত্র আমার এবি ব্লাড গ্রুপে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই, এবি ব্লাড গ্রুপের মধ্যে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। কাহিনী বুঝছো? এবি ব্লাড গ্রুপের মধ্যে যেহেতু কোনো অ্যান্টিবডি নাই, তাহলে আমার এমন কোনো সম্ভাবনা নাই যারা এ অ্যান্টিজেন যুক্ত আরবিসি কে ধ্বংস করবে। এজন্য এ ব্লাড গ্রুপ 2টা ব্লাড গ্রুপে রক্ত দিতে পারবে, এ আর এবি। নেমোনিকটা কি, যেখানে এ আছে
তাকেই এ ব্লাড গ্রুপ ব্লাড দিতে পারবে। বুঝতে পারছো জিনিসটা? ওকে, এবার আসো বি ব্লাড গ্রুপ। যদি বি ব্লাড গ্রুপ বলি তাহলে সবাই একটু কমন সেন্স খাটাই বলো, সবাই একটু কমন সেন্স খাটাই বলো যে বি ব্লাড গ্রুপ কাকে কাকে রক্ত দিতে পারবে। আমরা জানি বি ব্লাড গ্রুপ অবশ্যই বি গ্রুপকে কিন্তু রক্ত দিতে পারবে, কিন্তু একই সাথে মনে রাখতে হবে যেই ব্লাড গ্রুপ আমার বি আছে তাকেও সে রক্ত দিতে পারবে, তাহলে সেটা হচ্ছে আমাদের এবি। বুঝতে পারছি জিনিসটা? সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে আমাদের এবি। ওকে, আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা এবি ব্লাড গ্রুপ। এবি ব্লাড গ্রুপ, ওকে, এবি ব্লাড গ্রুপ কাকে ব্লাড দিতে পারে? এবি ব্লাড গ্রুপ কিন্তু কাকে ব্লাড দিতে পারবে একটু খেয়াল করো। সে কি এ কে ব্লাড দিতে পারবে? সে কি এবি কে ব্লাড দিতে পারবে? দেখি তো, তোমরা একটু কমন সেন্স খাটাই বলো তো যে এবি ব্লাড গ্রুপ কি এ ব্লাড গ্রুপ বিশিষ্ট কাউকে ব্লাড দিতে পারবে কিনা, একটু আমাকে বলো এটা। এটা একটু জানাও কমেন্টে, ঠিক আছে? এটা একটু আমাকে জানাও কমেন্টে দ্রুত। ঘটনা হচ্ছে পারবে না। কারণ কি বলি, কারণ এ ব্লাড গ্রুপ যার আছে, ওমা এটা কোত্থেকে আসলো, কারণ কি, কারণ এ ব্লাড গ্রুপ যার আছে তার বডির মধ্যে অ্যান্টিবডি কোনটা? অ্যান্টিবডি তো অ্যান্টি-বি আছে, সেই অ্যান্টি-বি কি এটাকে অ্যাটাক করতে পারে না? অ্যাটাক করতে পারে, অতএব সে একে ব্লাড দিতে পারবে না। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে কি যে এবি ব্লাড গ্রুপ কিন্তু শুধুমাত্র, এবি ব্লাড গ্রুপ কি করতে পারবে? শুধুমাত্র সে এবি যে ব্লাড গ্রুপ তাকেই শুধুমাত্র রক্ত দিতে পারবে। ঠিক আছে, এবি ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারবে? শুধুমাত্র এবি ব্লাড গ্রুপকেই তারা রক্ত দিতে পারবে। ভেরি গুড, কানিস ফাতেমা এটা বলছে, ভেরি গুড। তান্নিও বলছে এবি কে ব্লাড দিতে পারবে, ভেরি গুড। এবার আসি লাস্টে ও ব্লাড গ্রুপ। চিন্তা করো এখন ও ব্লাড গ্রুপের কথা। ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারবে, ওকে তো পারবেই, সঙ্গে এ বি এবি সবাইকে পারবে, কারণ ও ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই। তাইলে আমাদের এনটিএ অ্যান্টিবডি কাকে নষ্ট করবে? নষ্ট করার মতো কোনো অ্যান্টিজেনই নাই। এই জন্য আমরা ও ব্লাড গ্রুপ বলে থাকি সার্বজনীন দাতা। কি বলে থাকি? সার্বজনীন দাতা। আর এবি ব্লাড গ্রুপ সে সবার থেকে রক্ত নিতে পারবে, দেখো সব জায়গায় এবি ব্লাড নিতে পারবে, এজন্য এবি ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। ঠিক আছে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে সার্বজনীন গ্রহীতা। বুঝতে পারলাম জিনিসটা? বুঝছি? ওকে, ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। এবার দেখি আমরা যে এ কার থেকে রক্ত নিতে পারবে, এটা একটু দেখি যে এ ব্লাড গ্রুপ কার থেকে রক্ত নিতে পারবে। এ রক্ত নিতে পারবে হচ্ছে ও গ্রুপের থেকে এবং এ গ্রুপের থেকে। ঠিক আছে, কারণ ও তো সার্বজনীন দাতা, সে সবাইকে ব্লাড দিতে পারে। তারপর এ যে আছে, এই এও এ কে ব্লাড দিতে পারবে, তো খুবই স্বাভাবিক। সেম বি কার থেকে রক্ত নিতে পারবে? ও থেকে তো নিতে পারবেই, বি থেকে নিতে পারবে। এবি কার থেকে নিতে পারবে? এবি সবার থেকে নিতে পারবে, ও এ বি এবি সবার থেকে হচ্ছে আমাদের এবি ব্লাড গ্রুপ। ঠিক আছে, সবার থেকে কি, সবার থেকে আমাদের এবি ব্লাড গ্রুপ রক্ত নিতে পারবে। ওকে, আর লাস্টে হচ্ছে আমাদের ও। ও এর কথা যদি চিন্তা করি, ও ব্লাড গ্রুপ শুধুমাত্র ও ব্লাড গ্রুপ থেকেই রক্ত নিতে পারবে, কারণ সে হচ্ছে সার্বজনীন কি, সে হচ্ছে সার্বজনীন দাতা। বুঝতে পারছি? এবার আমরা বই থেকে মিলাবো, চলো বই থেকে আমরা একটু চার্টটা মিলাই, তাইলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, ওকে, ওকে, এই জিনিসটা এখানে দেয়া আছে। ওকে, এই জিনিসটা এখানে দেয়া আছে। আমি এখন প্লাস মাইনাসের কাহিনীতে যাব, কিন্তু আমরা ধাপে ধাপে আগাচ্ছি। আমরা এখন একটু ধাপে ধাপে আগাচ্ছি, ধাপে ধাপে আগানোর পরে জিনিসটা হচ্ছে আমাদের ক্লিয়ার হবে। এখন কথা কি, কথা হচ্ছে আমরা আবার নোটে গেলাম। নোটে যাওয়ার পরে আমরা শুধুমাত্র এখানে এ আর বি এর কথা চিন্তা করছি। এবার আমরা পজিটিভ আর নেগেটিভে আরএইচ অ্যান্টিজেনে যাব। এখন আরএইচ অ্যান্টিজেনের ব্যাপারটা খেয়াল করি। আমরা জানি যে ও ব্লাড গ্রুপকে আমরা বলে থাকি সার্বজনীন দাতা। কি বলবো? সার্বজনীন দাতা। আচ্ছা, এখন কথা হচ্ছে সার্বজনীন দাতা, আমরা আরো বিজ্ঞানটাকে অগ্রসর হইলাম, আমরা আরো শিক্ষিত হইলাম। শিক্ষিত হওয়ার পরে আমরা এখন রেসার্চ অ্যান্টিজেন সম্পর্কে জানি। তাহলে রেসার্চ অ্যান্টিজেনের ভিত্তিতে, আরএইচ অ্যান্টিজেনের ভিত্তিতে আমি জানি ও পজিটিভও হতে পারে, আবার ও ব্লাড গ্রুপ কিন্তু নেগেটিভও হতে পারে।
ঠিক আছে, ও ব্লাড গ্রুপ কিন্তু নেগেটিভও হতে পারে। এখন এই দুইটার মধ্যে সার্বজনীন দাতাকে, সার্বজনীন দাতা হচ্ছে শুধুমাত্র ও নেগেটিভ, এটাকে আমরা বলবো সার্বজনীন দাতা। কারণ সার্বজনীন দাতাদের দেহে কোনো অ্যান্টিজেন থাকতে পারবে না। কি বললাম? সার্বজনীন দাতাদের দেহে কোনো অ্যান্টিজেন থাকতে পারবে না। যেহেতু ও নেগেটিভের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, সেই জন্য আমার ও নেগেটিভটাই হচ্ছে সার্বজনীন কি দাতা। ওকে, সেম ব্যাপারে আমরা একটু আসি, আবার সেম ব্যাপারে আমরা একটু আসি। যদি বলি এখন সার্বজনীন গ্রহিতাকে, সবাই একটু চিল্লায় বলো সার্বজনীন গ্রহিতাকে। সার্বজনীন গ্রহিতা হচ্ছে এ বি পজিটিভ নাকি এবি নেগেটিভ? এবি নেগেটিভ। সার্বজনীন গ্রহিতার ব্যাপারে যদি আমার প্রশ্ন আসে, অ্যান্সার হবে হচ্ছে এবি পজিটিভ। অর্থাৎ যার দেহের মধ্যে সব অ্যান্টিজেন আছে, যার দেহের মধ্যে সব অ্যান্টিজেন আছে সেই হচ্ছে সার্বজনীন গ্রহিতা। ঠিক আছে, যার দেহের মধ্যে সব অ্যান্টিজেন আছে সেই হবে হচ্ছে আমার সার্বজনীন গ্রহিতা। ক্লিয়ার? বুঝলাম জিনিসটা? আর সার্বজনীন দাতা কে হবে? যার বডির মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, সে হবে হচ্ছে আমার সার্বজনীন দাতা। ওকে, এবার দেখি জিনিসটা কিভাবে আমরা মিলাবো, একটু খেয়াল করি আমরা। ধরো আমাদের এ পজিটিভ, এ পজিটিভের মধ্যে কোন কোন অ্যান্টিজেন আছে? আমি জানি এ অ্যান্টিজেন আছে এবং সাথে RH অ্যান্টিজেন আছে। ঠিক আছে, এখন এই এ পজিটিভ যদি ডোনার হয়, এ পজিটিভ ধরো ডোনার, আর রিসিপিয়েন্ট হচ্ছে কিন্তু ধরো এ নেগেটিভ। এখন এ নেগেটিভের মধ্যে আমাদের বুঝতে হবে কি, আমাদের খুঁজতে হবে যে রিসিপিয়েন্টের বডিতে কোন অ্যান্টিবডি আছে, সেটা আমি খুঁজবো। সবসময় এটা মনে রাখবা যে আমি ডোনারের বডিতে খুঁজবো কি, ডোনারের বডিতে আমার খুঁজতে হবে যে তার বডিতে কোন অ্যান্টিজেন আছে, সেটা আমি নির্ণয় রাখবো, সেটা আমি মাথায় রাখবো। আর রিসিপিয়েন্ট যে ব্লাড গ্রহণ করবে, তার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তার ব্লাডের মধ্যে, তার প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডি আছে, সেটা আমার মাথায় রাখতে হবে। যদি আমি এটা মাথায় রাখতে পারি, আমি এটার মাস্টার হয়ে যাবো একদম। ওকে, তাহলে আমরা খুঁজবো কি, ডোনার অর্থাৎ যে ব্লাড দিবে তার বডিতে কোন অ্যান্টিজেন আছে, আর যে রিসিপিয়েন্ট তার প্লাজমাতে কোন অ্যান্টিবডি আছে, এই দুইটা জিনিস আমি খুঁজবো। ক্লিয়ার? তাহলে দেখি এ নেগেটিভের মধ্যে কোন কোন অ্যান্টিবডি আছে। আমার এনটি বি আছে অ্যান্টিবডি, এবং এনটি RH অ্যান্টিবডি আছে। কারণ কি রে পাগলা, যেহেতু তার বডিতে কোনো RH অ্যান্টিজেন নাই, অতএব তার বডিতে অবশ্যই তার প্লাজমাতে NTRH অ্যান্টিবডি থাকবে। ক্লিয়ার জিনিসটা? এবার দেখো কি হয়, আমি এই এ পজিটিভ থেকে কিছু আরবিসি পাইলাম। এই আরবিসির মধ্যে আমার এ অ্যান্টিজেন আছে, RH অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন আছে, RH অ্যান্টিজেন আছে। যখন সেই রিসিপিয়েন্টের বডিতে আসবে, এই NTRH অ্যান্টিবডি কি করবে? RH অ্যান্টিজেনগুলোকে সে ধ্বংস করে দিবে, সে হচ্ছে ধ্বংস করে দিবে। তাহলে এখানেও আমার কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারলাম? এই জন্য এ পজিটিভ কখনো এ নেগেটিভকে ব্লাড দিতে পারে না। বুঝছি? ঠিক আছে, এটা ক্লিয়ার হলো কিনা আমাকে বলো। আমি তোমাদের জিজ্ঞাসা করব কি, ধরো বি নেগেটিভ, ঠিক আছে না, বি পজিটিভ, বি পজিটিভ কি বি নেগেটিভকে ব্লাড দিতে পারবে? জানাও, বি পজিটিভ কি বি ব্লাড নেগেটিভকে ব্লাড দিতে পারবে কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাও। বি পজিটিভ কি বি নেগেটিভকে ব্লাড দিতে পারবে? দ্রুত বলো তো কমেন্টে। দ্রুত জানাও তো এটা। ইয়েস, পারবে না। কারণ বি পজিটিভ হচ্ছে ডোনার, তার বডির মধ্যে কোন অ্যান্টিজেন আছে খুঁজতে হবে। আমাদের আছে বি অ্যান্টিজেন আর হচ্ছে RH অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে বি নেগেটিভ রিসিপিয়েন্ট, তার বডিতে খুঁজতে হবে কোন অ্যান্টিবডি আছে। তাহলে NTA আছে আর হচ্ছে আমাদের ধরো NTRH আছে। NTA কোনো সমস্যা করবে না, কিন্তু NTRH বি পজিটিভের ব্লাডগুলোকে নষ্ট করে দিবে। ক্লিয়ার হলো? বুঝলাম জিনিসটা? ঠিক আছে, এবার আমরা একটু খেয়াল করি। এবার ধরো ডোনর হয়ে গেল উল্টা, ডোনার হচ্ছে ও নেগেটিভ। ঠিক আছে, আর রিসিপিয়েন্টকে ধরো, রিসিপিয়েন্ট হচ্ছে বা গ্রাহক হচ্ছে কে, গ্রাহক হচ্ছে এবি পজিটিভ। তাহলে আমরা কি পড়ছি বলো, ডোনারের বডিতে কি খুঁজতে হবে? আমার অ্যান্টিজেন খুঁজতে হবে। কিন্তু এই বেচারা
এই গো বেচারার বডিতে কোনো অ্যান্টিজেনই নাই, মানে কি একখান দুনিয়া, কোনো অ্যান্টিজেন নাই এই ও নেগেটিভের মধ্যে, দেখছো? এবার রিসিপিয়েন্টের বডিতে কোন অ্যান্টিবডি আছে সেটা খোঁজো। দেখো তার বডির মধ্যে কিন্তু আমার এনটি এও নাই, এনটি বিও নাই, কোনো অ্যান্টিবডিও নাই তার বডির মধ্যে। এবি পজিটিভের মধ্যে কিন্তু কোনো অ্যান্টিবডিও নাই, তাহলে সুন্দর মতো ও নেগেটিভ কি করতে পারবে? ও নেগেটিভ কিন্তু এবি পজিটিভ সহ সবাইকে, যত ব্লাড গ্রুপ আছে সবাইকে ও নেগেটিভ ব্লাড দিতে পারবে, যেহেতু তার কোনো অ্যান্টিজেন নাই। এজন্য এটাকে আমরা বলে থাকি সার্বজনীন দাতা। কিরে পাগলা, ক্লিয়ার হলো? আর এবি পজিটিভের যেহেতু কোনো অ্যান্টিবডি নাই, এই জন্য এবি পজিটিভকে আমি বলবো হচ্ছে সার্বজনীন গ্রহীতা। ঠিক আছে রে? বল কমেন্টে দ্রুত, জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাদের, বল। ঠিক আছে, ব্লাডের ব্যাপারটা কিন্তু আমরা একদম শেষ করে ফেললাম, খতম করে ফেললাম। এখন সুন্দর মতো আমরা জাস্ট বইটা মিলিয়ে মিলিয়ে পড়বো, তাইলে দেখবা জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে আমাদের। আচ্ছা, বাকি জিনিসগুলো একটু আমরা পড়ি, চলো। ব্লাড গ্রুপ এবি, এটাকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। প্রায় 8% ব্যক্তি এই এবি ব্লাড গ্রুপের অধিকারী। ব্লাড গ্রুপ ও এর কথা যদি বলি, ও ব্লাড গ্রুপের ব্যক্তি সার্বজনীন দাতা। মানবজাতির প্রায় 37% ব্যক্তি ও ব্লাড গ্রুপের অধিকারী। এই ও শব্দটা আসছে হচ্ছে জার্মান শব্দ ওনি থেকে, ওনি, যার অর্থ হচ্ছে শূন্য, যেহেতু কোনো অ্যান্টিজেন নাই এজন্য বলছে শূন্য। ঠিক আছে, এবার আসো, 10ম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিজ্ঞানী বার্নস্টেইন, একটু আগে পড়ছি আমরা কার্ল ল্যান্ডস্টাইনের কথা, যে এবিও ব্লাড গ্রুপ কিন্তু আবিষ্কার করছিল। এবার আসছে বার্নস্টেইন, প্রমাণ করেন যে মানুষের এবিও ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনের 3টা অ্যালিল রয়েছে। তাহলে কয়টা অ্যালিল রয়েছে ব্লাড গ্রুপ নির্ধারণের জন্য? 3টা অ্যালিল রয়েছে। অ্যালিল ব্যাপারটা তো আমরা জানি যে হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিন যদি একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন সেটাকে বলা হয় একে অপরের অ্যালিল। এরা হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে এবং একই বৈশিষ্ট্য বা ব্লাড গ্রুপ বৈশিষ্ট্যকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। একটি জিনের যদি 2-এর অধিক অ্যালিল থাকে সেগুলোকে বলা হয় মাল্টিপল অ্যালিল। আর মাল্টিপল অ্যালিল নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের বংশগতিকে বলা হয় মাল্টিপল অ্যালিলিজম। তাহলে তোমাকে বলবে যে ব্লাড গ্রুপ এটা আসলে কোন ধরনের অ্যালিলিজমের উদাহরণ? মাল্টিপল অ্যালিলিজমের উদাহরণ, কারণ ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণের জন্য 3টা অ্যালিল আছে, মানে 2-এর অধিক অ্যালিল রয়েছে। এজন্য মানুষের এবিও ব্লাড গ্রুপ মাল্টিপল অ্যালিলিজমের একটা প্রকৃষ্ট উদাহরণ। ব্লাড গ্রুপ আবিষ্কারক ল্যান্ডস্টাইনের নামের প্রথম অক্ষর এল দ্বারা ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনকে চিহ্নিত করা হয়। একজন মানুষের একটি দেহকোষে উক্ত জিনের যে কোনো 2টা অ্যালিল থাকে। যদি এল এ এল বি অ্যালিল দুটি লোহিত কণিকায় অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি কে নির্দেশ করে থাকে, L0 অ্যালিলটা কোনো অ্যান্টিজেন সৃষ্টি করে না। এজন্য এটা ও ব্লাড গ্রুপে কোন অ্যালিলটা থাকবে? L0 অ্যালিলটা থাকে। পরীক্ষায় প্রমাণিত হয় অ্যালিল LA এবং LB উভয়ই অ্যালিল L0-র উপরে প্রকট এবং অ্যালিল LA এবং LB পরস্পরের উপর সমপ্রকট বা কোডমিনেন্ট। সমপ্রকটতা এই ব্যাপারটা আমরা দেখছিলাম কোথায়? আমরা দেখছিলাম কিন্তু আমাদের ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যে আমরা পড়ছিলাম সমপ্রকটতার ব্যাপারটা। ঠিক আছে, যদি এই জিনিসটা আমাদের খুব বেশি একটা দরকার নাই, আমরা একটু মিলিয়ে মিলিয়ে পড়তেছি আর কি। ওকে, সুতরাং এবিও ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনের অ্যালিলিক সিরিজের প্রকট প্রচ্ছন্নতা সম্পর্ক হচ্ছে LA = LB > LO। তার মানে কি, যদি কারো জিনের মধ্যে LA জিনও থাকে আবার যদি LO থাকে তাহলে ব্লাড গ্রুপ হবে হচ্ছে LA, মানে তার ব্লাড গ্রুপ হচ্ছে A। বুঝতে পারছো জিনিসটা? যদি কারো ব্লাড গ্রুপ ধরো LA থাকলো LB থাকলো, 2টা অ্যালিলি আছে তার, তাহলে তার ব্লাড গ্রুপ হবে হচ্ছে AB। কাহিনী বুঝছো? আবার যদি কিরকম থাকে যে L0 থাকে অ্যালিল, তাহলে তার ব্লাড গ্রুপ হবে হচ্ছে O। এই হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, এই জিনিসটা আমরা জাস্ট মনে রাখবো। তাহলে দেখো এখানে বিশুদ্ধ, যেমন O এর ক্ষেত্রে অ্যালিলটা হবে কিরকম? L0 L0। B এর ক্ষেত্রে কি হবে? LB LB। যদি বিশুদ্ধ হয়, যদি সংকর হয় LB L0 থাকবে। বুঝছো? জাস্ট আমরা একটু দেখে নিলাম ব্যাপারটা। আর সমপ্রকটতা, যেহেতু LA LB 2টা অ্যালিল যদি থাকে তাহলে ব্লাড গ্রুপ হবে হচ্ছে AB। 2টা জিনই যেহেতু তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে এই জন্য সেটাকে বলা হয় সমপ্রকটতা। এবার আসো RH ফ্যাক্টর। 1940 সালে কার্ল ল্যান্ডস্টাইনার এবং উইনার রেসাস বানর, ম্যাকাকা মুলাটা তার সায়েন্টিফিক নাম, রক্ত খরগোশের শরীরে প্রবেশ করিয়ে খরগোশের রক্তরসে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হন। অ্যান্টিবডি সবসময় প্লাজমার মধ্যে থাকে, এই ছোট জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের।
এই ফলাফল থেকে বিজ্ঞানী দুজন ধারণা করেন মানুষের লোহিত কণিকার ঝিল্লিতে রেসাস বাননের লোহিত কণিকার ঝিল্লির মতো এক ধরনের অ্যান্টিজেন রয়েছে। সেই রেসাস বাননের নাম অনুসারে সেটাকেই বলা হয় রেসাস ফ্যাক্টর, মানে RH ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর। ওকে, লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে RH ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাসকে বলা হয় RH ব্লাড গ্রুপ। RH ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে বলা হয় RH পজিটিভ, আর যদি RH ফ্যাক্টর না থাকে তখন সেটাকে বলা হয় RH নেগেটিভ রক্ত। বিজ্ঞানী ফিশার মত প্রকাশ করেন RH ফ্যাক্টর মোট 6টা সাধারণ অ্যান্টিজেনের সমষ্ট বিশেষ। তাহলে এই RH ফ্যাক্টরের মধ্যে মোট কয়টা অ্যান্টিজেন থাকতে পারে? টোটাল 6টা সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি থাকতে পারে। এদের মধ্যে 3 জোড়া এটাকে ভাগ করা হয়। দেখো, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল ই। এদের মধ্যে ক্যাপিটালগুলো তো আমরা সবসময় জানি তারা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করে, আর স্মলগুলা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই হচ্ছে মেন্ডেলীয় প্রকট, স্মল সি, স্মল ডি, স্মল ই হচ্ছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন। মানুষের লোহিত কণিকায় একসঙ্গে 3টা অ্যান্টিজেন থাকে। লোহিত কণিকায় একসঙ্গে কয়টা অ্যান্টিজেন থাকতে পারে? 3টা অ্যান্টিজেন থাকতে পারে। কিন্তু প্রতি জোড়ার 2টি উপাদান কখনো একসাথে থাকে না। এটা কি বোঝা হয়েছে ভাইয়া? একটু আমরা দেখি বোর্ডের মধ্যে। তাহলে যদি আমরা পাই ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, স্মল ই, এটাও হতে পারে। আবার ধরো ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, এই অ্যান্টিজেনের সমষ্টিও থাকতে পারে একটা লোহিত কণিকার মেমব্রেনের গায়ে। কিন্তু কখনোই 2টা সি একসাথে থাকবে না, কখনোই 2টা ডি একসাথে থাকবে না, কখনোই 2টা ই একসাথে থাকবে না। কাহিনী বুঝছো? এটা বুঝাইছে, বুঝতে পারছো? এজন্যই বইয়ের মধ্যে কি বলছে যে ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, সিডিই, 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 এই সন্নিবেশটা সম্ভব। কিন্তু সিডিডি 2টা ডি থাকবে এটা অসম্ভব, এটা হতেই পারে না। 2টা সিও থাকতে পারবে না, 2টা ইও থাকতে পারবে না। ক্লিয়ার? তাহলে মেন্ডেলীয় প্রকট অ্যান্টিজেন যদি থাকে তখন সেটা হবে RH পজিটিভ রক্ত বা RH পজিটিভ ব্লাড। আর যদি মেন্ডেলীয় প্রচ্ছন্ন অ্যান্টিজেন থাকে, স্মল থাকে, ধরো অ্যান্টিজেন আছে শুধুমাত্র স্মল সি, স্মল ডি, স্মল ই, তখন সেটাকে আমরা বলতে পারি RH নেগেটিভ বলতে পারি। তার মানে তার বডিতে অ্যান্টিজেনটা প্রকাশিত হয় নাই। ক্লিয়ার হয়েছে জিনিসটা? যদি ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই থাকে তার মানে তার বডির মধ্যে RH অ্যান্টিজেনটা আছে, এটা প্রকট বৈশিষ্ট্য হিসেবে প্রকাশিত হয়। কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তো প্রকাশিত হবে না। তাহলে অ্যান্টিজেন যদি প্রচ্ছন্ন হয় তাহলে কেন প্রকাশিত হবে? এই ব্যাপারটা এটা, যদি ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই থাকে তাহলে RH পজিটিভ আমি বলবো, তার মানে RH অ্যান্টিজেন আছে। যদি স্মল সি, স্মল ডি, স্মল ই হয় তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে, তার মানে কি বৈশিষ্ট্য প্রকাশিত হবে না, তখন হবে RH নেগেটিভ ব্লাড। কিরে ফকফকা ক্লিয়ার হলো কিনা দ্রুত কমেন্ট সেকশনে জানা। ঠিক আছে, দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে ফকফকা ক্লিয়ার হলো কিনা, প্লিজ দ্রুত। তাহলে বিভিন্ন গ্রুপের ব্লাড বৈশিষ্ট্য আমরা সবগুলো এটা পড়ে ফেলছি, নিজেরা এখন মিলাইয়া পড়ে ফেলবা একদম। আশা করি কোনো সমস্যা হবে না। এবার আসো রক্ত সঞ্চালনের জটিলতার ব্যাপারটা দেখি। RH নেগেটিভ রক্ত বিশিষ্ট ব্যক্তির রক্তে RH পজিটিভ রক্ত দিলে প্রথমবার গ্রহীতার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু গ্রহীতার রক্তরসে ক্রমশ RH পজিটিভ অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি উৎপন্ন হবে। এই অ্যান্টিবডিকে অ্যান্টি RH ফ্যাক্টর বলা হয়। এটা আমরা আগেই দেখছি যে RH নেগেটিভ যদি RH পজিটিভ ব্লাড পায় তাহলে তার বডির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। ওকে, এরপরে বলছে গ্রহীতা যদি দ্বিতীয়বার দাতার বডি থেকে RH পজিটিভ রক্ত গ্রহণ করে তাহলে গ্রহীতার রক্তরসের অ্যান্টি RH ফ্যাক্টরের প্রভাবে দাতার লোহিত রক্তকণিকা জমাট বেঁধে পিণ্ডে পরিণত হবে, যার জন্য পরবর্তীতে সে মারাও যেতে পারে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু কোনো পেশেন্টের এরকম হিস্ট্রি নিতে যাই না যে তার বডিতে কি সে কি আগে কখনো ব্লাড নিছে, সে কি আগে ধরো বি নেগেটিভ, আমার ব্লাড গ্রুপ যদি বি নেগেটিভ হইতো আমাকে আমার ডক্টর এসে এরকম জিজ্ঞাসা করবে না কখনো যে আপনি কি আগে কখনো ব্লাড দিছেন, মানে ব্লাড নিছেন, সেই ব্লাডটা কি বি পজিটিভ ছিল কিনা বলতে পারবেন? কারণ এটা জিজ্ঞেস করা হচ্ছে বোকামি, এটা হইতেই পারে এবং সাধারণ মানুষ এটা বুঝবে না, এরকমই, এটাই স্বাভাবিক। তাছাড়া প্রত্যেকের বডিতে যাদের নেগেটিভ আছে তাদের বডির মধ্যে আমরা অ্যান্টি RH ফ্যাক্টর পেয়েই থাকি। ওকে, সেজন্য আমাদের শুরু থেকেই সতর্ক থাকতে হবে যেন তার বডিতে RH পজিটিভ ব্লাড না যায়। ক্লিয়ার? আমাদের শুরুতেই সচেতন থাকতে হবে, শুরু থেকেই আমরা সেভাবে মেনটেন করি যাতে কোনোভাবেই সে RH পজিটিভ ব্লাড না পায়। প্রথম নাকি পরের বার এগুলো কখনোই সে পাইতে পারবে না, এই হচ্ছে আমাদের কথা। এবার আসো গর্ভধারণ জড়িত জটিলতার ব্যাপারটা আমরা একটু দেখি। আমরা আগে কনসেপ্টটা বুঝবো, তারপর আমরা মেন বই থেকে জিনিসটা দেখে নিব। তাহলে খেয়াল করো,
বাবা এবং মা, বাবা এবং হচ্ছে মা। ধরো বাবার যেই ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপের মধ্যে আরএইচ ফ্যাক্টরটা আছে, তার মানে আরএইচ ফ্যাক্টরটা পজিটিভ। ওকে, তার মানে কি আরএইচ ফ্যাক্টর আছে বা আরএইচ অ্যান্টিজেনটা আছে। এদিকে মায়ের ব্লাডের মধ্যে আরএইচ অ্যান্টিজেন নাই, অর্থাৎ সে হচ্ছে আরএইচ নেগেটিভ। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে নর্মালি আমরা কি ধরে নিই, যে বাবার বৈশিষ্ট্যটা প্রকট হিসেবে ধরে নিই আলোচনার সুবিধার্থে। এই জন্য তাদের মধ্যে যখন ক্রস হয়, যে সন্তানটা আমরা পাবো সেই সন্তানটা আরএইচ পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্লিয়ার? ওকে, ধরে নিলাম এটা হচ্ছে প্রথম সন্তান। তাহলে এই প্রথম সন্তানটাকে ধারণ করতেছে হচ্ছে মা এই প্রথম সন্তানকে ধারণ করতেছে। খেয়াল করো, সন্তানের কিন্তু আরএইচ পজিটিভ, মানে আরএইচ অ্যান্টিজেন আছে ব্লাডের মধ্যে। মায়ের কিন্তু আরএইচ নেগেটিভ, তার আরবিসি মেমব্রেনের গায়ে কিন্তু আরএইচ অ্যান্টিজেন নাই। এখন আমরা জানি যে মা এবং সন্তানের মধ্যে একটা কানেকশন থাকে, কিসের মাধ্যমে? প্লাসেন্টার মাধ্যমে একটা কানেকশন থাকে। তো প্রথম সন্তানের ক্ষেত্রে যে কাহিনীটা হয়, যে প্লাসেন্টা দিয়ে এই ফিটাস অথবা ভ্রূণের রক্তটা মায়ের সাথে খুব কম পরিমাণে মিশতে পারে। প্রথম সন্তানের ক্ষেত্রে এই প্লাসেন্টার মাধ্যমে, প্লাসেন্টা থাকার কারণে এই ফিটাসের রক্ত বা ভ্রূণের রক্তটা মায়ের সাথে খুব কম মিশতে পারে। কিন্তু ঘটনাটা হয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কোন সময়? ডেলিভারির সময়। যখন ডেলিভারি করা হয় তখন প্লাসেন্টাটাও নিয়ে আসি আমরা। বুঝতে পারছো? নর্মাল ডেলিভারির সময় প্লাসেন্টাটাকেও সাথে কিন্তু আমরা নিয়ে আসি। ওকে, তো সেই সময়ে আমাদের এই প্রথম সন্তানের কিছু ব্লাড মায়ের বডিতে চলে যেতে পারে, যার জন্য তখন মায়ের বডিতে কি উৎপন্ন হয়? তখন মায়ের বডিতে উৎপন্ন হয় হচ্ছে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। বুঝতে পারছো জিনিসটা? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম সন্তানের থেকে কিভাবে মায়ের বডিতে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ডেভেলপ করলো সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় হচ্ছে ডেলিভারির সময়। ওকে, এখন কথা হচ্ছে এই মা যখন পরবর্তীতে দ্বিতীয় সন্তান জন্ম দিবে, ধরি সেই দ্বিতীয় সন্তানও হচ্ছে আরএইচ পজিটিভ হলো, তখন হচ্ছে আমার আসল সমস্যা। কারণ মায়ের বডির এই অ্যান্টিবডিগুলো আমরা কি জানি, যে প্লাসেন্টার মাধ্যমে একমাত্র আইজিজি সেটা কিন্তু ফিটাসের বডিতে আসতে পারে। তাই না? যে ইমিউনোগ্লোবিউলিন জি কিন্তু ফিটাসের বডিতে প্লাসেন্টার মাধ্যমে আসতে পারে। তাহলে প্লাসেন্টার মাধ্যমে এই অ্যান্টিবডিগুলা দ্বিতীয় সন্তানের বডিতে চলে যায়, যেইগুলা দ্বিতীয় সন্তানের বডির যত আরএইচ অ্যান্টিজেন আছে সবগুলোকে ধ্বংস করে দেয়, এবং তখন দ্বিতীয় সন্তানটা গর্ভাবস্থাতেই মারা যায়। এটা কি বলা হয়? এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখন নামটা কেন হলো? খেয়াল করো, দ্বিতীয় সন্তানের আরবিসি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য বডি কি করে? বডি হচ্ছে প্রচুর পরিমাণে আরবিসি উৎপন্ন করতে যায়। এখন আরবিসি যখন উৎপন্ন হয় তখন প্রথমত উৎপন্ন হয় অ্যাবনর্মাল আরবিসিগুলা। বডিতে অ্যাবনর্মাল আরবিসির সংখ্যা বেশি থাকে। অ্যাবনর্মাল আরবিসি, এটাকে বলা হয় এরাইথ্রোব্লাস্ট, এরাইথ্রোব্লাস্ট। বুঝতে পারছি? এই জন্য দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যে ঘটনাটা হয় সেটাকে আমরা বলি এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেই ফিটাসের দেহে এরাইথ্রোব্লাস্টের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ, আইইউএফডি, মানে গর্ভাবস্থায় বাচ্চা মরে গেছে, এটার অন্যতম একটা কারণ। তাহলে প্রথম সন্তানের কোনো সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয় সন্তান থেকে সমস্যাটা শুরু হয়। ক্লিয়ার হয়েছে জিনিসটা? দ্বিতীয় সন্তান থেকে সমস্যাটা শুরু হয়। তাহলে ঘটনাটা আমরা বুঝলাম কিনা আমাকে বলো কমেন্টে, যে ঘটনাটা আমাদের ক্লিয়ার হলো কিনা। দ্রুত আমরা কমেন্ট সেকশনে দেখবো, তারপরে আমরা বই থেকে লাইন বাই লাইনটা একবার রিডিং দিয়ে ফেলবো। ঠিক আছে? ওকে, আমরা কিন্তু আমাদের আরটিডিএস এর দুরন্ত প্রেয়ার 6.2 প্রি মেডিকেল ব্যাচে কিন্তু এভাবেই পড়ানোর চেষ্টা করি। ওকে, কারণ বইয়ের লাইন ধরে ধরে পড়তে হবে। 25 ব্যাচের রেজাল্ট খারাপ হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে তোমাদের মেইন বই পড়ার প্রতি অনীহা। ঠিক আছে, মেইন বই পড়ার প্রতি অনীহাটা থাকা যাবে না। বোর্ড পরীক্ষা আমাদের ভালো হবে, এডমিশন আমরা দারুণ একটা রেজাল্ট করতে পারবো। এই জন্যই আরটিডিএস এর যে প্রি মেডিকেল ব্যাচ 26 ব্যাচ তোমাদের জন্য দুরন্ত প্রেয়ার 6.0, সেখানে আমরা মেইন বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে পড়াই, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো। এবং কথা হচ্ছে কি, তুমি এখানে একবার এনরোল করে ফেললে তোমার ডেন্টাল এডমিশন পর্যন্ত তুমি যত কোর্স আসবে 26 ব্যাচের জন্য সব কোর্স তোমার জন্য একদম ফ্রি। তো তুমি কেন এনরোল করতেছো না? এটা হচ্ছে মেইন কনসার্ন আমাদের, বুঝছো? কেন এনরোল তুমি করবা না? আচ্ছা, যাই হোক, এর পাশাপাশি সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, তো
তো সেই এইচএসসি পরীক্ষাটাকে তো আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। তো এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আমরা শিওর শট GPA 5 আমাদের কোর্স আছে, সেটা তোমাদের জন্য একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। সামনের কিছুদিন পর এই শিওর শট জিপিএ কোর্সের ক্লাসগুলো শুরু হবে, যেখানে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক সিকিউ টপিকের ক্লাস হবে, বুঝতে পারছো? ওটা আমরা তখন দেখব। তাহলে আমরা এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস ব্যাপারটা দেখলাম। এবার আসি, যারা কোর্স সম্পর্কে জানতে চাও তারা হচ্ছে কাইন্ডলি রোড টু ডিএমসি RTD এই পেজে মেসেজ দিতে পারো, অথবা গ্র্যাভিটি মেডিটেশন এই পেজেও তোমরা মেসেজ দিতে পারো। ওকে, চলো আমরা একটু মেইন বই থেকে দেখে নিই। খেয়াল করি, বলছে কিরকম, সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে RH ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। একজন RH নেগেটিভ মহিলার সঙ্গে RH পজিটিভ পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান হবে RH পজিটিভ, কারণ RH পজিটিভ একটা প্রকট বৈশিষ্ট্য। ভ্রূণ অবস্থায় সন্তানের RH পজিটিভ ফ্যাক্টরযুক্ত লোহিত রক্ত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে, ফলে মায়ের রক্ত RH নেগেটিভ হওয়ায় তার রক্তরসে NT-RH ফ্যাক্টর উৎপন্ন হবে। ওকে, NT-RH ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত রক্তকণিকা সে ধ্বংস করে দিতে পারে, এবং তখনই হয় গর্ভপাত। এটাকে আমরা বলে থাকি অ্যাবর্শন বা গর্ভপাত। এই অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রক্তাল্পতা মানে রক্ত স্বল্পতা দেখা দেয়, এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়। জন্ডিসটা কোত্থেকে হয়? আমরা জানি আমাদের যে রেড ব্লাড সেল সেটার মধ্যে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন যেটা আছে এটা দুইটা অংশ, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। ওকে, তো এই হিম অংশটা, এটার মধ্যে থাকে আয়রন আর পোরফাইরিন। তো এই হিম অংশটা থেকে বিলিরুবিনটা সৃষ্টি হয়। যত বেশি বেশি আরবিসি ধ্বংস হবে, তত বেশি হিমোগ্লোবিন ধ্বংস হবে, তত বেশি বিলিরুবিন বডির মধ্যে আসবে। তার মানে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়? শরীর হলুদ হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়, গা হলুদ হয়ে যায়, এটাকে বলা হয় জন্ডিস। ওকে, এই জন্য কি হয় যে শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচন্ড রক্তাল্পতা, জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়। এই অবস্থাটাকে বলা হয় এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। যেহেতু RH বিরোধী অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে ধীরে উৎপন্ন হয়, প্রথম সন্তানের ক্ষেত্রে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু সুস্থই জন্মায়। পরবর্তীতে গর্ভধারণ থেকে বিপত্তি শুরু হয়, দ্বিতীয় সন্তান থেকে মেন প্রবলেমটা শুরু হতে পারে, এবং ভ্রূণ এই রোগে ভুগে মারা যায়। তাই বিয়ের আগে হবু বরকনের রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত। একই RH ফ্যাক্টরযুক্ত দম্পতি হওয়া উচিত। তবে সুখের কথা, পৃথিবীর বেশিরভাগ অংশে RH নেগেটিভ বৈশিষ্ট্যটা হচ্ছে দুর্লভ। এখন RH জনিত জটিলতা প্রতিরোধের উপায় কি? বিজ্ঞান এখন অনেক দূর আগাইছে। এখন এরকম নাই যে তুমি একজনকে পছন্দ করো, তোমার ব্লাড গ্রুপ হচ্ছে B পজিটিভ, তার ব্লাড গ্রুপ হচ্ছে B নেগেটিভ। এখন মনের টান তো আসলে সামলানো খুব কঠিন, তাই না? তাকে বিয়ে করতে পারবা কিনা, তুমি সন্তানের থেকে তুমি পারবা কিনা? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে তুমি অবশ্যই পারবা, কারণ আমরা এখন NT-D নামক একটা ইনজেকশন আবিষ্কার করে ফেলছি। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে বর্তমানে NT-D নামে অ্যান্টি-রেসাস অ্যান্টিবডি আবিষ্কৃত হয়। প্রথম শিশু জন্মের 72 ঘন্টা মানে 3 দিন, 24 দিনে 72 ঘন্টার মধ্যে এই অ্যান্টিবডি RH নেগেটিভ ব্লাড গ্রুপের মাতার দেহে শিরাপথে, এটাকে আমরা বলে থাকি ইন্ট্রাভেনাস বা IV ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করালে মায়ের দেহের RH অ্যান্টিজেন বিরোধী RH অ্যান্টিবডিগুলোর কার্যকারিতা লোপ পায়, তখন তারা সন্তান দিতে পারে। তাহলে আমরা মায়ের বডির মধ্যে এই যে NT-RH অ্যান্টিবডি আছে সেগুলাকে যদি আমি ধ্বংস করে দিতে পারি, তাহলে আমার সেকেন্ড বেবির ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এটাকে ধ্বংস করার কাজ করবে হচ্ছে আমাদের NT-D, এরা এগুলাকে ধ্বংস করে দিবে, তাহলে সুন্দর মতো বেবি নিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ব্লাড গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয়তাকে একটু দেখি। রক্তপাত, রক্ত স্বল্পতা, শল্য চিকিৎসার কারণে দেহে যদি রক্তের পরিমাণ কমে যায়, তখন সঠিক রক্তদানের জন্য ব্লাড গ্রুপটা নির্ণয় করা দরকার। ABO অ্যান্টিজেন দেহের টিস্যুতে ব্যাপকভাবে বিস্তৃত, তাই বৃক্ক প্রভৃতি অঙ্গ প্রতিস্থাপনের আগে ব্লাড গ্রুপ জেনে নিতে হয়। আমরা জানি, মনে রাখবো যে তুমি যদি অঙ্গ প্রতিস্থাপন করতে যাও, যেমন লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার হয় অনেকের, কারণ লিভার কার্সিনোমা, লিভারটা কেটে ফেলে আরেকজনের দেহ থেকে লিভারটা বসাতে হয়। রেনাল কার্সিনোমা কিংবা বৃক্ক নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে,
ঠিক আছে, তখন কি করে, তখন হচ্ছে আরেকজনের বডি থেকে আমার বৃক্ষটাকে নিয়ে এসে ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। তো এটার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হয় যে ডোনার আর রিসিপিয়েন্টের মধ্যে ব্লাড গ্রুপ অবশ্যই 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 মিলতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। পরবর্তীতে আরো অনেকগুলো শর্ত আছে, আমাদের কম্প্যাটিবিলিটি টেস্ট করতে হয়, ঠিক আছে, যে টিস্যুগুলা মোটামুটি একরকম আছে কিনা সেই জিনিসটা পরিমাপ করতে হয়, বাট প্রথম শর্ত হচ্ছে ব্লাড গ্রুপ এক থাকতে হবে। তারপরে দেখো যে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস প্রতিরোধে ব্লাড গ্রুপটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় অপরাধজনিত কাজের ক্ষেত্রেও ব্লাড গ্রুপটা ইম্পর্টেন্স ভূমিকা রাখে, ফরেন্সিকের ক্ষেত্রে দোষ বা নির্দোষ প্রমাণের জন্য, জাতিতত্ত্ব ও নৃতত্ত্ব বিষয়ে গবেষণার জন্য এবং পিতৃত্ব পরীক্ষার জন্য, প্যাটার্নিটি টেস্টের জন্য। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা জেনেটিক্স চ্যাপ্টারটা কিন্তু শেষ করলাম আজকের ক্লাসে, আলহামদুলিল্লাহ। সবাই একটু বলতেই পারি যে ভাইয়া জেনেটিক্স চ্যাপ্টার আমাদের শেষ হয়েছে, এবং আশা করি ক্লাসগুলো যারা দেখতেছো তারা উপকৃত হবা। আমরা এখন পড়বো হচ্ছে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন নিয়ে আমরা একটু পড়াশোনা করব। চলো দেখি। বিবর্তনবাদের ধারণা কি বলছে? বিশাল পৃথিবীর বুকে বর্তমানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর সমারোহ দেখা যায়। সেগুলো ইতিপূর্বে বিদ্যমান সরল প্রকৃতির জীব থেকে ক্রম পরিবর্তনের মাধ্যমে উদ্ভূত হয়েছে। এই ধারণাকে বলা হয় জৈব বিবর্তনবাদ। এখন বিবর্তন হচ্ছে একটা মতবাদ। এই মতবাদটা চার্লস রবার্ট ডারউইন সর্বপ্রথম সে ইন্ট্রোডিউস করছিল। এখন আমরা জানি যে এই মতবাদটা কিন্তু ধর্মের সাথে কন্ট্রাডিক্টরি, ধর্ম বিবর্তনকে স্বীকার করে না। কিন্তু একজন বিজ্ঞানী পৃথিবীর বুকে এমন একটা মতবাদ যেটা ব্যাপকভাবে সাড়া ফেলছিল, ওই রকম একটা মতবাদটা আমরা জ্ঞান অর্জনের জন্য শিখে রাখবো। ঠিক আছে, একটা সত্যি কথা বলতে কি, আমি কখন ভালো আর খারাপের মধ্যে কম্পেয়ার করা শিখবো, যখন আমি খারাপ ব্যাপারটা অথবা নিষিদ্ধ ব্যাপারটাকে জানবো, তখন আমি বুঝবো যে কালো কোনটা আর সাদা কোনটা। কাহিনী বুঝছো? সো আমাদের আলোচনা এই বিবর্তন নিয়ে আমরা যত আলোচনা করব, সেই আলোচনাগুলো হবে হচ্ছে এই বিবর্তনকে নিয়ে বিজ্ঞানীরা যেসব ব্যাপার নিয়ে রিসার্চ করছিলেন সেই ব্যাপারটা। বাট ধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা আজকে এই ব্যাপারটা দেখব না। মনে থাকবে জিনিসটা? আমরা শুধুমাত্র জ্ঞান আহরণের পারপাসে, যেহেতু বইয়ের মধ্যে আছে সাদা আর কালোকে চেনার জন্য, আমরা এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করতেছি। ওকে, চলো শুরু করি। তাহলে দ্য থিওরি অফ অর্গানিক এভলিউশন, এটাকে বলা হয় জৈব বিবর্তনবাদ। আধুনিক বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 450 কোটি বছর আগে সূর্যের বিচ্ছিন্ন অংশ থেকে পৃথিবীর উদ্ভব হয়। উৎপত্তির প্রথম অবস্থায় একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড বিশেষ ছিল। বিকিরণের ফলে ধীরে ধীরে শীতল জলীয় বাষ্প থেকে ঘন মেঘ সৃষ্টি, মেঘ থেকে বৃষ্টিপাত, সেখান থেকে জলভাগ। মেঘাচ্ছন্ন পরিবেশে হঠাৎ সূর্যের আলো পেয়ে পানিতে অবস্থিত যে অণুগুলো আছে, অক্সিজেন কিংবা হাইড্রোজেন, এরা সংমিশ্রিত হয়ে প্রোটোপ্লাজমের উদ্ভব ঘটে। এটা আমরা পড়ছিলাম তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে, পরিবেশ রসায়নে প্রাণের উদ্ভবের মধ্যে এরকম একটা কথা লেখা আছে। তারপর কোষ এবং এর গঠনের মধ্যে ছোট্ট করে একটা প্রাণের উদ্ভবের ঘটনা লেখা আছে, যে কিভাবে আসলে প্রোটোপ্লাজম বা প্রোটিনটা সৃষ্টি হয়েছে। সেখানে তারা বলছিল যে বজ্রপাতের একটা ভূমিকা আছে, সেখানে অক্সিজেন হাইড্রোজেনের ভূমিকা আছে। এই ব্যাপারগুলি আবার এখানে উঠে আসছে। আবহাওয়ার পরিবর্তনের পরবর্তী বহু বছরে পরিবেশ আরো পরিবর্তিত হয়। এককোষী উদ্ভিদ আমরা পাই, সেখান থেকে পাই হচ্ছে মিউটেশনের মাধ্যমে ক্লোরোফিল বিশিষ্ট প্রাণীর উদ্ভব হয়। কিভাবে ক্লোরোফিল আসলো? সায়ানোব্যাকটেরিয়ার কথা বলতেছে। ব্যাকটেরিয়া হওয়ার পর যে মূলত কি করতে পারে, সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করতে পারে। নস্টক, অ্যানাবেনা, অসিলাটারিয়া, এগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তাহলে দেখো, পূর্ব থেকে বিদ্যমান এমন সরল জীব পরিবেশের সঙ্গে অনুকূলতা রক্ষাকল্পে ধীর গতিতে সার্বক্ষণিকভাবে তার মধ্যে কিছু দৈহিক পরিবর্তন আনে। এর মাধ্যমে নতুন জীবে রূপান্তরিত হওয়াকেই বলা হয় জৈব বিবর্তন বা অভিব্যক্তি। তাহলে ইভলিউশন বলতে আমরা কি বুঝি? এই জিনিসটাই লিখছে। একটা জীব আছে, সে একটা পরিবেশে থাকে, সেই পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তার বডির মধ্যে কিছু চেঞ্জ আসছে, সেটাই হচ্ছে আমাদের ইভলিউশন, আর কিছু না। এই শব্দটা আসছে ল্যাটিন শব্দ ইভলভিয়ার থেকে, যেটার অর্থ হচ্ছে বিকশিত হওয়া। বিবর্তন আজকে শেষ হবে ভাইয়া, ইনশাআল্লাহ শেষ হবে। ওকে, এবার দেখো, এম্পেডোক্লিসকে বলা হয় বিবর্তনবাদের জনক। যোগ্যতমের আকস্মিক সৃষ্টি এবং অযোগ্যের বিলুপ্তি সম্বন্ধে তিনি জোরালো ধারণা প্রকাশ করছেন। আমরা এটা দেখব যে যোগ্যতমের বিলুপ্তি, এইটা নিয়ে সর্বপ্রথম খুব ভালো মতো আলোচনা করছিল চার্লস রবার্ট ডারউইন। সে বিবর্তন নিয়ে বেশ কিছু কথাবার্তা লিখছিল, তার বেশ কিছু মতবাদ আছে। ডেমোক্রিটাস এই ধারণা পোষণ করতেন শরীরের যে কোনো অঙ্গ পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়। এরিস্টটলের মনেও ধারণা জন্মায় নিম্ন স্তরের জীব থেকে ধারাবাহিক নিয়মের মধ্য দিয়ে উন্নতির মাধ্যমে উন্নত প্রজাতির সৃষ্টি হয়। পরবর্তীতে বুফন এদের সাথে তাল মিলায়। তাহলে এখান থেকে আমরা শিখব কি? বিবর্তনবাদের জনককে।
এমফিডোক্লিস। ওকে, এবার বিবর্তনের কয়েকটা ধাপ আছে, মনোযোগ সহকারে খেয়াল করি। প্রথমে বলছে মাইক্রো বিবর্তন। তাহলে আমরা মনে রাখবো যে মাইক্রো বিবর্তনটা কোথায় হয়, একটু খেয়াল করি। পরিব্যক্তি বা মিউটেশন। মিউটেশন বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে ডিএনএ এর মধ্যে অসংখ্য নিউক্লিওটাইড থাকে। তো এই নিউক্লিওটাইডের যে বেসের সিকোয়েন্স, এটা যদি কোনো একটা কারণে স্থায়ীভাবে পরিবর্তিত হয়, তখন সেটাকে বলে থাকি মিউটেশন। তখন সেটাকে আমরা কি বলি? মিউটেশন বলে থাকি। তাহলে মিউটেশন, প্রকরণ ইত্যাদির ফলে জিনে যে পরিবর্তন হয়, সেটাই এই বিবর্তন সৃষ্টি করে। এর জন্য বিভিন্ন জাত সৃষ্টি হতে পারে, ভ্যারাইটি সৃষ্টি হতে পারে। আমি প্রকরণ ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে যাই। আমাদের সাধারণ সর্দি কাশির জন্য দায়ী হচ্ছে একটা ভাইরাস, তার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এখন আমি যদি বলি 2020 সালের যে প্যান্ডেমিকটা হয়েছে কোভিড-19, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জার একটা ভেরিয়েন্ট, এটা তোমার বিশ্বাস করতে হবে। তাহলে কোভিড-19 এই মারাত্মক ভাইরাসটা সৃষ্টি হয়েছে কিন্তু ওই ইনফ্লুয়েঞ্জা নামক সহজ একটা মানে সরল ভাইরাস থেকে, যেটা দিয়ে আমরা সাধারণ সর্দি কাশি হয়। ওইটার মধ্যে কিছু মিউটেশন হলো, কিছু প্রকরণ হলো, সুন্দর মতো আমরা পেয়ে গেলাম কোভিড-19। এটা প্যান্ডেমিক, সারা বিশ্বব্যাপী কাঁপাই ফেলছে একদম। প্রচুর প্রচুর মানুষ মারা গেছে, মানুষজন ভয়ের মধ্যে গেছে এবং পুরো শিক্ষা ব্যবস্থায় একটা চেঞ্জ আনছে। তখন মানুষ বুঝলো, তখন মানুষ অনলাইনটাকে গ্রহণ করতে আসলে বাধ্য হইলো। আমি বলতে হবে জিনিসটা, যে কোভিড যদি না আসতো, এই অনলাইন এডুকেশনটা আসতো না, সত্যি কথা বলতে। এবং এইটা কোত্থেকে আসলো? ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাসটার প্রকরণ হচ্ছে আমাদের কোভিড-19। মনে থাকবে। তাহলে এটা হচ্ছে মাইক্রো বিবর্তন, মাইক্রো ইভলিউশন। মাইক্রো মানে ছোট, ছোট চেঞ্জ হয়েছে। আসলাম ম্যাক্রো বিবর্তনের মধ্যে। ম্যাক্রো বিবর্তন, যদি আমার এই ইনফ্লুয়েঞ্জা থেকে অন্য কোনো প্রজাতির ভাইরাস হইতো, ঠিক আছে, বলছে কি অন্য কোনো প্রজাতির ভাইরাস হইতো, সেটাকে আমি বলতাম ম্যাক্রো বিবর্তন। ম্যাক্রো মানে হচ্ছে বড় পরিবর্তন, বড় একটা পরিবর্তন, নতুন একটা প্রজাতির সৃষ্টি হয়ে গেছে, এটা হচ্ছে ম্যাক্রো পরিবর্তন। আরেকটা আছে হচ্ছে মেগা বিবর্তন। মেগা বিবর্তন ব্যাপারটা কিরকম, আমি এমনি বুঝার জন্য বুঝাইতেছি, খেয়াল করো। ধরো হোমোস্যাপিয়েন্স, এটাকে হোমোস্যাপিয়েন্স তো আমাদের মানুষ। একটু আগে আমরা পড়লাম কি রেসাস বানর, ম্যাকাকা মুলাটা। প্রথমেই বলতেছি, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এটা বলতেছি, কারণ আমরা এটাকে রিলেট করতে পারবো। তাহলে খেয়াল করো, যদি এই ম্যাকাকা মুলাটা থেকে মানুষ আসতো, যদি এই ম্যাকাকা মুলাটা থেকে মানুষ আসতো, তখন সেটাকে আমি বলতাম মেগা বিবর্তন। তাহলে মেগা বিবর্তনে খেয়াল করো, এই গণ পর্যন্ত শেষ হয়ে যায়, কারণ এই সায়েন্টিফিক নেমের প্রথম অংশটা কিন্তু গণ, আর পরের অংশটা কিন্তু আমাদের স্পিসিস। বুঝতে পারছি জিনিসটা? ওকে, তাহলে যেই বিবর্তনের জন্য গণ পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, গোত্র পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে মেগা বিবর্তন, আর কিচ্ছু না। এটাকে কোনোভাবেই, আমরা তো আগেই বলে নিছি কেন বিবর্তন নিয়ে পড়াশোনা করতেছি, ঠিক আছে, এটা কাল্পনিক একটা ধারণা, আর কিচ্ছু না। ওকে, চলো এবার পড়বো বিবর্তনের আরো কিছু ধরন নিয়ে। যেমন 3 টাইপের বিবর্তনের কথা বলা হয়েছে: অভিসারী বিবর্তন, অপসারী বিবর্তন আর সমান্তরাল বিবর্তন। একটু আমরা খেয়াল করি অভিসারী বিবর্তন মানে কি। খেয়াল করো অভিসারী বিবর্তন ব্যাপারটা কিরকম। ধরো একটা প্রজাতি, হচ্ছে মানুষ, এটা হচ্ছে পাখি, পাখি ধরো এটা হচ্ছে পাখি, ঠিক আছে, এটা ধরে নাও এটা পাখি। তারপর এটা ধরো একটা তেলাপোকা, তেলাপোকা। তারপর এটা ধরো একটা গরু, ঠিক আছে। এরা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী। কথা হচ্ছে কি, তারা একই পরিবেশে বাস করে। তারা ধরো বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে একই পরিবেশে বসবাস করে, বোঝার জন্য বুঝতেছি, ঠিক আছে। খেয়াল করো উদাহরণটা মানে কাল্পনিক মনে হইতে পারে, কিন্তু আমরা ভালো মতো বোঝার চেষ্টা করব। তাহলে এই 4টা ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী যখন বাংলাদেশ নামক একটা নির্দিষ্ট পরিবেশে বাস করতে শুরু করলো, তখন বাংলাদেশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তাদের বডির মধ্যে কিছু চেঞ্জ আসলো, সেটাকে বলা হয়ে থাকে অভিসারী বিবর্তন। তাহলে অভিসারী বিবর্তনে মনে রাখতে হবে প্রজাতিগুলা ভিন্ন ভিন্ন, নাম্বার 1, কিন্তু তারা একই পরিবেশে থাকে, এই জন্য তাদের মধ্যে কিছু গাঠনিক পরিবর্তন আসে, এটাকে বলি অভিসারী বিবর্তন। এবার আসি অপসারী মানে কি। অপসারী ব্যাপারটা আমি তোমাদের বলি এখন। অপসারীটা আমরা কিভাবে মনে রাখবো? ধরো মানুষ, একটা মানুষ, এই মানুষটা যদি ধরো মরু অঞ্চলে থাকে, তাহলে তার মধ্যে কিছু নির্দিষ্ট অভিযোজনিক বৈশিষ্ট্য আসে। সে ধরো তুন্দ্রা অঞ্চল, মানে একদম বরফ কাপাকাপি অবস্থা, সেই পরিবেশে থাকলে অন্য এক ধরনের চেঞ্জ আসতে পারে। আবার সে যদি ধরো নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকে, তাহলে তার বডির মধ্যে অন্য ধরনের কিছু চেঞ্জ আসতে পারে। তাহলে একই প্রজাতি অথবা নিকট বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতি ভিন্ন ভিন্ন পরিবেশে থাকার জন্য যে পরিবর্তন আসে, সেটা হচ্ছে অপসারী পরিবর্তন,
ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? অভিসারী আর অপসারী ব্যাপারটা বুঝলাম কিনা আমাকে বলো। তাহলে এটা কোন ধরনের বিবর্তন হবে? এটা হচ্ছে অপসারী বিবর্তন। আমরা সহজ এক্সাম্পলের মাধ্যমে, কাল্পনিক একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসগুলো মনে রাখতেছি। ওকে, লাস্টেরটা হচ্ছে সমান্তরাল বিবর্তন। ওকে, সমান্তরাল বিবর্তনটা কিরকম বলছে? দুইটা ভিন্ন প্রজাতির জীবগোষ্ঠী, তার জীবগোষ্ঠী দুইটা হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতির, দূরবর্তী কিন্তু একই পরিবেশে বসবাস আর অভিযোজনের মাধ্যমে যখন একইভাবে বিবর্তিত হয়। তাহলে ব্যাপারটা কিরকম? এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে, ধরো দুইটা ভিন্ন প্রজাতি যেহেতু বলছে, তাহলে আমি একটা মানুষ নিব আর একদম কাল্পনিক উদাহরণ একটা গরু নিলাম। এটা গরুই, ঠিক আছে, বিশ্বাস করো এটা গরু। এখন মানুষও থাকে হচ্ছে বাংলাদেশে, আর এই গরুটা থাকে হচ্ছে ধরো ইকুয়েডরে, ইকুয়েডর। ওকে, এখন কথা হচ্ছে বাংলাদেশ এবং ইকুয়েডর এই দুই জায়গায় নাতিশীতোষ্ণ পরিবেশ, সেজন্য তাদের বডির মধ্যে কিছু সিমিলার চেঞ্জ আসতে পারে। ওইটাকে আমি বলে থাকি সমান্তরাল বিবর্তন। তাহলে সমান্তরাল বিবর্তনে কমন কোনটা? কমন হচ্ছে পরিবেশ। বাংলাদেশ এবং ইকুয়েডর দুইটারই নাতিশীতোষ্ণ পরিবেশ। এখন ধরো মানুষ থাকে বাংলাদেশে, গরুরা থাকে ইকুয়েডরে, তাহলে তাদের মধ্যে যদি একই ধরনের কিছু পরিবর্তন আসে সেটা হবে সমান্তরাল বিবর্তন। ঠিক আছে, রেসপন্স করতে হবে, ঠিক আছে, রেসপন্স করতে হবে। ব্যাপারটা কি বুঝলাম কিনা আমাকে জানাও কমেন্টে, রেসপন্স করতে হবে প্লিজ, তাড়াতাড়ি। সমান্তরাল বিবর্তন জিনিসটা ক্লিয়ার হলো কিনা আমাদের দ্রুত আমাকে বলো। ওকে, দ্রুত আমাকে জানাও যে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা। ঠিক আছে, ভেরি গুড, ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে চলো এরপরে আমরা যাই। এবার পরে আসলাম বিবর্তনের মতবাদ। এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু আমি আশা করি আমার ক্লাস যারা আজকে করতেছো, ইনশাল্লাহ যারা ক্লাসে আসো তারা আশা করি এখান থেকে যে প্রশ্নই তোমাকে করুক, অনুধাবনমূলক করুক, জ্ঞানমূলক করুক, এমসিকিউ আসুক, তোমরা পারবা। বিবর্তন চ্যাপ্টারটাকে সবাই স্কিপ করে, আমরা যারা আছি রোড টু ডিএমসি সদস্য যারা আছি তারা স্কিপ করবো না প্লিজ। আসো বিবর্তনের মতবাদটা আমরা পড়ি। বিবর্তনে বেশ কয়েকটা মতবাদের কথা লিখছে, প্রথমে এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে ল্যামার্কের মতবাদটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। সবাই আমার সঙ্গে সঙ্গে একসাথে বলো, ল্যামার্কের মতবাদ কোনটা? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। ডারউইনেরটাকে বলে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তাহলে প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিছে? ডারউইন দিছে। নব্য ডারউইনিজম, এটা হচ্ছে আধুনিক সংশ্লেষ মতবাদ। অগাস্ট ভাইজম্যান সে দিছে জার্ম প্লাজম মতবাদ। অগাস্ট ভাইজম্যান কি দিছে? জার্ম প্লাজম মতবাদ। অগাস্ট ভাইজম্যানের মতবাদ কোনটা? জার্ম প্লাজম মতবাদ। আমরা দেখবো একটু পরে কোনটা কি। আর দা ভ্রিসের পরিব্যক্তি মতবাদ। তাহলে এখান থেকে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। দা ভ্রিস কোন মতবাদ দিছিলেন? পরিব্যক্তি মতবাদ। প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিছিলেন? চার্লস রবার্ট ডারউইন দিছিলেন। এখান থেকে এই ধরনের প্রশ্ন আসে। এখন আসি আমরা ল্যামার্কিজম নিয়ে পড়ি। ল্যামার্ক একজন ফরাসি দার্শনিক এবং প্রকৃতি বিজ্ঞানী। 1744 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম জ্যা বাপটিস্ট পিয়েরে এন্তোইনে দ্য মনেট শেফালিয়ার দ্য ল্যামার্ক। আমরা মনে রাখবো জাস্ট দ্য ল্যামার্ক। ওকে, আর কিছু বলার দরকার নাই। তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগ দেন, তারপর উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে জীবনটা শুরু করেন। প্রাণীর উপর বেশি গবেষণা করেন। তিনি বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণী জগৎকে তিনি মেরুদণ্ড এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে মূলত ভাগ করেন। একটি সুসংগঠিত জৈব বিবর্তনবাদের প্রথম প্রবক্তা হিসেবে ল্যামার্ক পরিচিত। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে সুসংগঠিত জৈব বিবর্তনবাদের প্রথম প্রবক্তা হচ্ছেন এই যে ল্যামার্ক। তার যে মতবাদ সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। এই দুইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসি ল্যামার্কের সূত্র। ল্যামার্কের প্রথম সূত্র হচ্ছে আমাদের বৃদ্ধি। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা প্রাণী নিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। প্রথম কথা, ধরো একটা জিরাফের কথা চিন্তা করি। একটা জিরাফ ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, তার মানে কি হবে? তার হচ্ছে বৃদ্ধি হবে। ওকে, দুই নাম্বার কি? দুই নাম্বার, ধরো আমি জিরাফ নর্মালি তোমরা জানো যে আফ্রিকা পরিবেশে জন্মায়। ঠিক আছে, বন্য পরিবেশে, কিছু রুক্ষ পরিবেশেও কিছু জিরাফ থাকতে পারে। জিরাফের খাবার কি? জিরাফ হচ্ছে তৃণভোজী প্রাণী। তার মানে যে জায়গায় তার খাবারের পরিমাণটা বেশি, যে জায়গা হচ্ছে তৃণ বেশি পাবে, সে গাছপালায় বেশি পাবে, সেই জায়গাটায় সে বাঁচতে পারবে। কথা হচ্ছে কি, ধরো একটা জায়গায় গাছ ছিল এতটুকু, গাছ ছিল হচ্ছে 2 ফুটের কিছু গাছ ছিল। জিরাফগুলো গরুর মতো করে সেই ঘাস খাইতো, ঘাস খেয়ে তারা বেঁচে থাকতো। কিন্তু হুট করে
সেখানের গাছগুলো হয়ে গেল হচ্ছে 30 ফুট লম্বা। কত হয়ে গেল? 30 ফুট লম্বা সাপোজ ধরে নি। তাহলে পরিবেশের যে প্রভাব, এই পরিবেশের প্রভাব এই উঁচু গাছটাকে খাওয়ার জন্য জিরাফ ক্রমাগত চেষ্টা চালাই যাবে। ঘটনাটা এখানেই, পরিবেশের প্রভাব, জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। ঠিক আছে, এর জন্য কি হলো, তৃতীয় সূত্রটা আসলো যে ব্যবহার এবং অব্যবহার। ক্রমাগত ব্যবহারের ফলে দেহের একটা বিশেষ অঙ্গ সুগঠিত, কার্যক্ষম এবং বড় হতে পারে। অব্যবহারে অঙ্গটা ক্রমশ ক্ষুদ্র হয়ে বিলুপ্ত হয়ে যায়। তাহলে জিরাফের ঘটনা দিয়ে আমরা মনে রাখলাম বৃদ্ধি, তারপরে পরিবেশের প্রভাব। 3 নম্বরে বলছে কি, ব্যবহার এবং অব্যবহার। তাহলে ধরো হচ্ছে আমরা বললাম উট পাখির কথা। ঠিক আছে, উট পাখির তো ওজন অনেক বেশি। এখন ধরে নি উট পাখি হচ্ছে আগে উঠতে পারতো, এখন ঘটনা কি হইলো, তার তো মাশাল্লাহ বিরাট বড় একটা শরীর, তো এই শরীর নিয়ে উঠতে তার অনেক কষ্ট হয়। সে শুরু করলো কি, সে স্থলভাগে যে খাবার দাবার পাইলো সেইগুলোর উপর সে ডিপেন্ড করা শুরু করলো এবং সে ওড়াটা অফ করে দিল। না উঠতে উঠতে কি হইলো, না উঠতে উঠতে তার যে ডানা দুইটা আছে, ডানা দুইটা ছোট হয়ে গেছে। এই হচ্ছে ল্যামার্কের মতবাদ, এটা আমার না, এটা ল্যামার্কের মতবাদ। তার মানে ব্যবহার এবং অব্যবহার, এটাও ল্যামার্কের। আর 4 নাম্বারটা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এখন কথা হচ্ছে এই যে ডানাবিহীন উট পাখি বা ছোট ডানা বিশিষ্ট উট পাখি, তার বাচ্চাটাও কিন্তু ছোট ডানা বিশিষ্টই হবে, সেটা কিন্তু আবার হুট করে বড় ডানা হয়ে যাবে না। তো ল্যামার্ক বলছেন যে উট পাখি যে বৈশিষ্ট্যটা অর্জন করছে ছোট ডানা, সেটা বংশানুক্রমে ছড়াই দিবে। তাহলে এই জন্য ল্যামার্কের মতবাদ হচ্ছে 4টা সূত্র, 4টা। 1 নাম্বার হচ্ছে বৃদ্ধি, 2 নাম্বার পরিবেশের প্রভাবে পরিবর্তন, 3 নাম্বারটা হচ্ছে ব্যবহার এবং অব্যবহার, এবং 4 নাম্বারটা হচ্ছে আমাদের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এই জিনিসটাই আমাদের মনে রাখতে হবে। ওকে, এটা আমাদের পড়তে হবে না, তোমরা জাস্ট আমরা করে আমরা রিডিং দিতে পারো এটা। ওকে, এবার আসো ল্যামার্কের সমালোচনা এবং ত্রুটিগুলো আমরা একটু দেখি। ল্যামার্কিজমের ত্রুটি বিচ্যুতির কারণে অধিকাংশ বিজ্ঞানীদের সমর্থন পেতে তারা ব্যর্থ হয়। তুলনামূলকভাবে প্রথম এবং চতুর্থ নাম্বার প্রতিপাদ্য বিষয় বা সূত্র, অন্তঃজীবনী শক্তি জীবের আকার বৃদ্ধি করতে চায়, অর্জিত গুণাবলীর উত্তরাধিকার, সমালোচনার সম্মুখীন হয়। কারা কারা সমালোচনা করছে? ডটসন, পল ক্যামারার, ম্যাকডোগাল ল্যামার্কের মতবাদকে সমর্থন করে নতুনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তারা দেন হচ্ছে নিও ল্যামার্কিয়ান। নিও কথার মানে হচ্ছে নতুন। এই ল্যামার্কের মতবাদটাকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়, এদেরকে বলা হয় নব্য ল্যামার্কবাদী নামে তারা পরিচিত। এই জন্য নিও ল্যামার্কিজম নামেও তাদেরকে অভিহিত করা হয়। ওকে, এখন মতবাদের বিরুদ্ধে যেসব তথ্য প্রকাশিত হয়েছে আমরা একটু দেখি। ক্রমাগত ব্যবহারে সুগঠিত পেশির অধিকারী কোনো ব্যায়ামবিদের সন্তান শক্তিশালী পেশির অধিকারী হবে, এর কোনো কারণ নাই। তাহলে তুমি একজন বডি বিল্ডার, তুমি কষ্ট করে বডি বানাইছো, এখন তোমার ধরো একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা জন্ম থেকেই যে বডি বিল্ডার হয়ে জন্মাবে, ব্যাপারটা এরকম না। এই জায়গায় হচ্ছে ল্যামার্কের একটা ত্রুটি বা সমালোচনা, যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ব্যাপারটা অনেক জটিল। ওকে, এবার দেখো অগাস্ট ভাইসম্যান কিছু কথা বলছেন যে কাটা লেজ বিশিষ্ট কোনো ইঁদুর জন্মায় নাই, ইঁদুরের লেজ কাটার পরও। এ ধরনের কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে, আর কিছু না। ওকে, এইটা আমরা জাস্ট রিডিং দিতে পারি, কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই, আমরা একটা এক্সাম্পল জাস্ট দেখলাম। এবার আসো ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এখান থেকে কোন কোন প্রশ্ন আসবে আমরা একটু দেখি। চার্লস রবার্ট ডারউইন একজন ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী বা ন্যাচারালিস্ট ছিল। 1859 সালে তার একটা গ্রন্থ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই যে দেখো ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, এইটাই হচ্ছে তার মতবাদ। এই গ্রন্থে তিনি অভিব্যক্তি সম্পর্কে তার সুচিন্তিত এবং জোরালো মতবাদ প্রকাশ করেন। এটাকেই বলা হয় ডারউইনিজম অথবা প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ওকে, এই মতবাদের মাধ্যমে তিনি অভিব্যক্তির কলাকৌশল এবং প্রবাহ সম্পর্কে বাস্তব তথ্যাবলী তিনি প্রকাশ করেন। আচ্ছা, ওকে। 1831 সালে HMS বিগল, তিনি যে নৌজাহাজে কর্মরত ছিল তার নাম ছিল বিগল, নৌজাহাজের একজন অবৈতনিক প্রকৃতিবিদ হিসেবে দক্ষিণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর জরিপ দলের সাথে ইংল্যান্ডের ডেভনপোর্ট থেকে যাত্রা শুরু করেন। কখনো কখনো ধরো দিয়ে দিল প্রশ্ন যে চার্লস রবার্ট ডারউইন কোন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল? ডেভনপোর্ট বন্দর থেকে, এটা ইংল্যান্ডে অবস্থিত। ওকে, তারপর অনেকগুলো আইল্যান্ড কিংবা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা গবেষণা চালানোর পরে কিছু সূত্র তারা মূলত প্রকাশ করতে পারে, যেটা কোন গ্রন্থে প্রকাশিত হয়? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তাহলে এই গ্রন্থটা কার? এই গ্রন্থটা হচ্ছে চার্লস রবার্ট ডারউইনের। এই কথাটা আমাদের জন্য জরুরি, ইম্পর্টেন্ট। ওকে, তারপরে ডারউইনের এই মতবাদটাকে আরো জোরালো করেন কে? আলফ্রেড ওয়ালেস। এই জন্য সেই মতবাদকে বলা হয় ডারউইন ওয়ালেস মতবাদ নামেও ওইটা পরিচিত ছিল। এবার দেখো ডারউইনিজম, এখানে আমাদের ঘটনা প্রবাহটা এখানে উল্লেখ করা আছে, আমরা এটাই শুধুমাত্র দেখবো, একটু খেয়াল করি। প্রথম কথা ধরো
ডারউইনের মতবাদ আমরা এখন দেখতেছি। বংশবৃদ্ধির উচ্চ হার, একটা পরিবার, সেই পরিবারে ধরো হচ্ছে 2 জন সদস্য ছিল, বর্তমানে 10 জন সদস্য, বাচ্চা কাচ্চা হয়ে একদম ভরে গেছে, তাহলে বংশবৃদ্ধির উচ্চ হার তাদের মধ্যে আছে। তাহলে যদি ইনকাম যদি একই রকম থাকবে, তাদের কি হবে? তাদের খাবারের অভাব হবে, তাদের বাসস্থানের অভাব হবে। তাহলে বংশবৃদ্ধির উচ্চ হারের জন্য সীমাবদ্ধতা সৃষ্টি হয়। কিসের সীমাবদ্ধতা? খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা সৃষ্টি হইল। তো সীমাবদ্ধতা যত সৃষ্টি হবে তত কি হবে? তাদের জীবন সংগ্রাম বাড়বে। বাচ্চাদের কি বাড়বে? জীবন সংগ্রামটা বাড়বে, কষ্ট করে টিকে থাকতে হবে। 4 নাম্বার বলছে হচ্ছে পরিবৃত্তির অসীম ক্ষমতা। চার্লস রবার্ট ডারউইন এবং ওয়ালেসের মতে ঠিক তখনই মিউটেশনের একটা সম্ভাবনা ক্রিয়েট হয়, কারণ সেই প্রতিকূল পরিবেশে খাপ খাওয়াইতে প্রত্যেকটা প্রাণী চায়। ওকে, তাহলে যখনই বংশবৃদ্ধির উচ্চ হার, সেখান থেকে সীমাবদ্ধতা, জীবন সংগ্রামের শুরু, পরিবৃত্তির অসীম ক্ষমতা। ওকে, এরপরে বলছে মিউটেশন হওয়ার পরে অথবা যোগ্যতা অর্জন করার পরে যে সর্বোচ্চ যোগ্য ব্যক্তি থাকবে সে হচ্ছে যোগ্যতমের ঊর্ধ্বতন, এবং এটাই প্রাকৃতিক নির্বাচন। তাহলে ধরো 10টা বাচ্চা আছে, 10টা বাচ্চার মধ্যে ধরো 2টা বাচ্চা তারা ওই প্রতিকূল পরিবেশে পড়ালেখা করে অফিসার হয়ে গেছে, বুঝছো? তাহলে এটা কি? তারা সংগ্রাম করছে, সংগ্রাম করার মাধ্যমে তাদের মধ্যে পরিবর্তন আনছে, পড়ার মোটিভেশনটাকে ধরে রাখছে, এখন অফিসার হয়ে গেছে। বাকি যে 8টা, এই 8টা পড়াশোনা করে নাই, তারা না খেতে পেয়ে মরে গেছে। তো যোগ্যতম যে 2 জন তারা উপরের সেক্টরে গেল, এবং ন্যাচারাল সিলেকশনটা এরকমই, যোগ্যতমের জয় আর অযোগ্যের বিলুপ্তি। এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের চার্লস রবার্ট ডারউইনের কথাবার্তাটা। তাহলে সিদ্ধান্ত 3টা, জীবন সংগ্রাম থাকবে, যোগ্যতমের জয় হবে, নতুন প্রজাতির উৎপত্তি হবে, এই 3টা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের চার্লস রবার্ট ডারউইনের ব্যাপারগুলা। ওকে, এগুলো আমাদের রিডিং দিতে পারো, একবার জাস্ট দেখতে পারো, কিন্তু আমাদের এত বেশি ইম্পর্টেন্ট কিছু না এখান থেকে। চলো আমরা চলে যাব নব্য ডারউইনবাদ। আমাদের এই নামগুলা, এই কথাগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যেভাবে এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা মনে রাখলে খুব সহজে দেখবা এগুলো একদম সিকোয়েন্সিক্যালি আমাদের মনে থাকবে। ওকে, কোনো সমস্যাই হবে না। চলো এরপরে আমরা দেখব কি? আমরা দেখব হচ্ছে নিও ডারউইনিজম। এখানে খেয়াল করো, ডারউইনের মতবাদ প্রকাশিত হওয়ার প্রায় 150 বছরের বেশি অতিবাহিত হয়। এই সময়ের মধ্যে জীববিজ্ঞানের গবেষণায় নতুন তথ্যের সন্ধান মিলে। বিগত শতাব্দীতে আমরা জিন সম্পর্কে জানতে পারি, ক্রোমোজোম সম্পর্কে জানতে পারি, মিউটেশন সম্পর্কে জানতে পারি। এর ধারাবাহিকতায় ভাইজম্যান, নট ওয়াইজম্যান, এটা হচ্ছে ভাইজম্যান এবং তার অনুগামীরা ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করলো, নতুন জ্ঞানের আলোকে তারা সবল করে তুলল। ভাইজম্যান এবং তার অনুগামীদের মাধ্যমে আমরা পাই নব্য ডারউইনবাদ। ডারউইনটাকে তারা নতুন করে উপস্থাপন করা শুরু করলো। ভাইজম্যানের গবেষণা থেকে প্রমাণিত হয় জীবদেহে পরিবেশ থেকে উদ্ভূত বাহ্য প্রভাব বংশানুসৃত হয় না। বংশ থেকে বংশের মধ্যে এই জিনিসটা ছড়াচ্ছে না, এটা আবিষ্কার করছে ভাইজম্যান। তিনি প্রজন্মের পর প্রজন্ম ইঁদুর ছানার লেজ কেটে কোনো প্রজন্মেই ছানার লেজের দৈর্ঘ্য কমতে দেখেন নাই। তাহলে একটা বাবা ইঁদুর আর একটা মা ইঁদুর প্রজনন করলো। এখন আমি ইচ্ছা করে কি করলাম, যে কোনো কাম কাজ নাই, তো বাবা ইঁদুরের লেজটা আমি কেটে দিলাম। আমার ইচ্ছা, যেহেতু বাবা ইঁদুরের লেজ আমি কেটে দিছি, তাহলে দেখি যে পরের বংশধরগুলোতে লেজ কাটা ইঁদুর জন্মায় কিনা। কিন্তু ভাইজম্যান দেখলো কি? ভাইজম্যান দেখলো কোনো লেজ কাটা ইঁদুর জন্মায় নাই। 1896 সালে তিনি তার জার্ম প্লাজম এবং সোমাটোপ্লাজম তত্ত্বে উল্লেখ করেন, জীবের জননাঙ্গে অবস্থিত জনন কোষে থাকে জার্ম প্লাজম, অবশিষ্ট কোষগুলোতে থাকে হচ্ছে সোমাটোপ্লাজম। পরিবেশের প্রভাবে সোমাটোপ্লাজমে পরিবর্তন ঘটলেও জার্ম প্লাজমে কোনো পরিবর্তন নাও ঘটতে পারে। এখন ঘটনাটা কি দেখাই। ধরো এটা হচ্ছে আমার একটা দেহকোষ, এটা হচ্ছে আমার একটা দেহকোষ। দেহকোষের মধ্যেও ক্রোমোজোম আছে, দেহকোষের মধ্যেও জিন আছে। সেই জিনের যে বৈশিষ্ট্য সেটা পরের বংশে অথবা বংশানুক্রমে সেটা প্রবাহিত হয় না। এটা আবিষ্কার করছে কি? এটা আবিষ্কার করছে হচ্ছে ভাইজম্যান। বরং যদি জনন কোষে যদি কোনো মিউটেশন হয়, জনন কোষে যদি কোনো মিউটেশন হয়, সেই মিউটেশনটা আমরা জানি যে পরবর্তী বংশধরে প্রকাশিত হতে পারে। ঠিক আছে, যেমন আমরা একটু আগে পড়ছিলাম কিছু সেক্স ক্রোমোজোমাল সেক্স লিঙ্কড ডিজিজ ছিল, যেমন হিমোফিলিয়া। সমস্যা কই ছিল? সেক্স ক্রোমোজোমে, নট অটোজোমে। সেক্স ক্রোমোজোমে সমস্যা, সেই জন্য পরের বংশে ধরো নানা যদি হিমোফিলিক থাকে, পরে দেখা গেছে নাতিও হিমোফিলিক হয়ে গেছে। ওকে, নানা যদি বর্ণান্ধ থাকে, নাতি বর্ণান্ধ হয়ে গেছে। এগুলো সব সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, এগুলো আসলে এই জার্ম প্লাজম থেকে আসে। তাহলে জনন কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলা হয় জার্ম প্লাজম, দেহকোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে বলি সোমাটোপ্লাজম। বুঝতে পারছো? তাহলে মিউটেশন যদি হয় জার্ম প্লাজমে, তখন সেটা বংশানুক্রমে কি হতে পারে?
আবর্তিত হতে পারে। তাহলে এখন দেখো, নব্য ডারউইনবাদে কয়েকটা কথা বলা হয়েছে যে প্রাকৃতিক নির্বাচনটা কোথায় ঘটে? পপুলেশন পর্যায়ে ঘটে। অভিযোজনের কারণে প্রাকৃতিক নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, কোন স্তরে প্রাকৃতিক নির্বাচন হয়? জার্ম প্লাজমে প্রাকৃতিক নির্বাচনটা ঘটে থাকে এবং এই পরিবর্তনটাই বংশগতি পেতে মূলত সমর্থ হয়। ওকে। 4 নম্বরে বলছে জার্ম প্লাজম তত্ত্বের আলোকে কেবলমাত্র গোনাড বা জননাঙ্গ, মানুষের মুখ্য জননাঙ্গ কোনটা? পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়, নারীদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাশয়। প্রধান জননাঙ্গ মানে যেই অঙ্গ থেকে জনন কোষ, শুক্রাণু অথবা ডিম্বাণু আসবে সেটা। জননাঙ্গ থেকে জনন কোষে জেনেটিক বস্তুটা মূলত গঠিত হয়। এই মতবাদে প্রকরণের ব্যাখ্যায় বলা হয় জনন কোষে অভ্যন্তরীণ উদ্দীপনার ফলেই পরবর্তী বংশধরে প্রকরণের উদ্ভব হয়, নতুন প্রজাতির সৃষ্টি হয়। তাহলে পরিবর্তনটা কখনো সোমাটোপ্লাজমের মধ্যে হবে না, হবে জার্ম প্লাজম স্তরে। শুধুমাত্র জনন কোষের মধ্যে যদি পরিবর্তন হয় সেটাই কিন্তু বংশানুক্রমে বিস্তৃত হতে পারে। তাহলে ল্যামার্কের নাম হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, ডারউইনের নাম হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। কোন গ্রন্থ? ফিলোসফিক জুওলজিক, ঠিক আছে, ফিলোসফি জুওলজি, এটার গ্রন্থের রচয়িতা হচ্ছে ল্যামার্ক, মনে যেন থাকে। আচ্ছা, আর ডারউইনের গ্রন্থ কোনটা? ন্যাচারাল সিলেকশন, সংক্ষেপে মনে রাখবো, প্রাকৃতিক নির্বাচন। মূল প্রতিপাদ্য ওই যে ল্যামার্কের 4টা পয়েন্ট ছিল, বৃদ্ধি নাম্বার 1, নাম্বার 2 ছিল কি পরিবেশের প্রতিকূলতা, নাম্বার 3তে ছিল ব্যবহার অব্যবহার, এবং 4 নম্বরে ছিল কি আমাদের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। এগুলো ল্যামার্কের। আর ডারউইনের ক্ষেত্রে কি ছিল? ওই যে 6টা যে পয়েন্ট ছিল, ওই 6টা পয়েন্ট। ওকে, আমরা গল্পের মাধ্যমে সেটা শিখছি। বৈশিষ্ট্য সৃষ্টির কারণ কি? পরীক্ষায় আসতেই পারে। ল্যামার্কের ক্ষেত্রে প্রচেষ্টা, ব্যবহার অব্যবহার, 3টা একদম মুখস্থ রাখবা। ল্যামার্কের মতবাদে 3টা, প্রচেষ্টা, ব্যবহার অব্যবহার। আর ডারউইনের ক্ষেত্রে বলছে প্রকরণ। ওকে। মতবাদের ধরন, এটা যান্ত্রিক মতবাদ, এটা বৈজ্ঞানিক মতবাদ। জীবের বেঁচে থাকা, জীবন সংগ্রামের কথা কোন মতবাদে লেখা আছে? এরকম প্রশ্ন আসতে পারে। জীবন সংগ্রামের কথা, জয়ী হওয়া জীব বেঁচে থাকে, ন্যাচারাল সিলেকশন হয়, এটা ডারউইনের কথাই লেখা আছে। ওকে, গ্রহণযোগ্যতা ডারউইন এটার অধিক গ্রহণযোগ্য ল্যামার্কের তুলনায় আর কি, এই কথাটাই বলছে। বিবর্তনের পক্ষে প্রমাণ, এখানে আমাদের কিছু পড়তে হবে। যেমন আমরা যখন প্রথম অধ্যায় প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসে আমরা কিন্তু দেখছিলাম যে মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, তারপর হচ্ছে ব্যাঙের হৃৎপিণ্ড, এটায় 3টা প্রকোষ্ঠ থাকে বা উভচর প্রাণীতে। তারপর আসি সরীসৃপে, সেখানে দেখা যায় অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। শুধুমাত্র কুমিরে কিন্তু সম্পূর্ণভাবে 4টা প্রকোষ্ঠ দেখা যায় হৃৎপিণ্ডে। আর সর্বপ্রথম মানুষের মতো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোথায় আমরা পাই? পাখির মধ্যে পাই, অ্যাভিস শ্রেণীতে পেয়ে থাকি। এটা একটা কিন্তু আমাদের বিবর্তনের সপক্ষে উদাহরণ হিসেবে উপস্থাপন করে। ওকে, যাই হোক, আমরা জানার জন্য পড়তেছি। ধর্মের দিক থেকে আমরা সবসময় সলিড থাকবো, ধর্ম বিবর্তনকে সাপোর্ট করে না। ওকে, আমরা সাদা কালোকে চেনার জন্য এই মতবাদগুলো পড়তেছি। এগুলো হচ্ছে এক একজনের মতবাদ, পরীক্ষায় আসবে, পড়তে হবে, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে সাদা কালোকে চেনার জন্য কালো জিনিসটাও জানতে হবে। চলো এবার আসি মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্কের ব্যাপারটা একটু দেখি। দেখো, স্তন্যপায়ীদের মস্তিষ্ক, দেখো প্রত্যেকটা মস্তিষ্ক আস্তে আস্তে ছোট থেকে থেকে বড় হচ্ছে। এভাবে বিবর্তনের মাধ্যমে বলা হয়েছে যে মানুষ সর্ববৃহৎ মস্তিষ্কের অধিকারী হয়েছে। ওকে, এবার একটা অঙ্গ নিয়ে আমরা পড়বো, একটা হচ্ছে সমসংস্থ অঙ্গ এবং একটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। খেয়াল করো, এই দুটো খুব ইম্পর্টেন্ট। সমসংস্থ অঙ্গ মানে কি? যেসব অঙ্গের উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠনের ভিত্তি একই রকম সেগুলোকে বলা হয় সমসংস্থ অঙ্গ। উদাহরণ দিলেই বুঝবা। যেমন ধরো মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদ, পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমি বা সিলের থাকে ফ্লিপার। কখনো কখনো এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে ফ্লিপার কাদের থাকে? তিমি অথবা সিলের। ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত হচ্ছে সমসংস্থ অঙ্গ। এখন মনে রাখতে হবে যে সমসংস্থা যে অঙ্গগুলো আছে তারা হয়তোবা উৎপত্তি অভ্যন্তরীণ গঠন একই রকম, কিন্তু তাদের কাজ একরকম না। কেন কাজ একরকম না? পাখির ডানা দিয়ে পাখি ওড়ে, এখন মানুষের যে 2টা হাত, এটা দিয়ে কি মানুষ উড়তে পারে? পারে না। তো সমসংস্থ অঙ্গ অথবা আমাদের সমসংস্থ অঙ্গ, এটার মানে কি? মানে অঙ্গগুলোর উৎপত্তি একই রকম, কিন্তু কাজ হচ্ছে আলাদা। যেমন মানুষের 2টা হাতের কাজ কোন একটা কিছুকে সে ধরবে, আর পাখির 2টা ডানার কাজ পাখি হচ্ছে উঠতে পারে। এটাকে আমরা বলে থাকি কি অঙ্গ? সমসংস্থ অঙ্গ। মনে থাকবে জিনিসটা? গেল। এবার আসি, আরেকটা আছে হচ্ছে সমবৃত্ত অঙ্গ।
খেয়াল করো সমবৃত্তি অঙ্গ ব্যাপারটা কিরকম। পাখির ডানা আর প্রজাপতির ডানা। তো সমবৃত্তি অঙ্গে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গঠনের দিক দিয়ে আলাদা। পাখির ডানা দেখতে এরকম আর পতঙ্গের ডানা দেখতে এরকম। তার মানে কি দুইটা ডানা দেখতে একদম ভিন্ন প্রকৃতির না, কিন্তু কথা হচ্ছে দুইটা ডানাই কিন্তু ওড়ার জন্য তারা ইউজ করতেছে। তাহলে সমবৃত্ত অঙ্গের কি হবে, গঠন আলাদা। সমবৃত্তি অঙ্গের গঠন আলাদা কিন্তু কাজ হবে হচ্ছে একই, মনে থাকবে। সমবৃত্তি অঙ্গের গঠন আলাদা কিন্তু কাজ হবে হচ্ছে একই। সমবৃত্তি অঙ্গের গঠন আলাদা কিন্তু কাজ হবে হচ্ছে একই, মনে থাকে যেন, ঠিক আছে। এভাবে ধরে ধরে পড়াই দিচ্ছি যাতে মনে থাকে তোদের। ওকে, পাখি পতঙ্গের ডানা নিরীক্ষায় দেখা যায় এরা ডানার সাহায্যে উড়ে বেড়ায়, ডানার কাজও একই কিন্তু গঠন কিংবা পরিস্ফুটনে কোনো এদের মিল নাই। এক্ষেত্রে সমবৃত্তি অঙ্গের বাহকদের মধ্যে জ্ঞাতিতাত্ত্বিক কোনো সম্পর্ক নাই। এবার আসি নিষ্ক্রিয় অঙ্গ। এটার এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের এক্সাম্পলগুলো আমরা দেখব। যেসব অঙ্গ একসময় পূর্বপুরুষের দেহে সুগঠিত এবং কার্যক্ষম ছিল কিন্তু পরবর্তী পুরুষদের দেহে গুরুত্বহীন, অগঠিত এবং অকার্যকর অবস্থায় রয়েছে সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে নিষ্ক্রিয় অঙ্গগুলা পূর্বপুরুষের ক্ষেত্রে সুগঠিত ছিল, সেগুলো কোনো একটা কাজে লাগতো, কিন্তু পরবর্তী বংশধরদের দেহে তারা অগঠিত হয়ে গেল, তারা কাজ হারালো, তাদের কোনো ইম্পর্টেন্স থাকলো না, এরা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। যেরকম মানুষের লোম, খেয়াল করো লোম। এখন লোমের ব্যাপারটা কিরকম আমরা ধরে থাকি এরকম, ধরো লোম কেন ইম্পর্টেন্ট, ইনসুলেটর হিসেবে হচ্ছে ইম্পর্টেন্ট। যে লোম বেশি থাকতো কেন, পূর্বপুরুষদের লোম বেশি ছিল কারণ তারা প্রতিকূল পরিবেশে থাকতো, তাপমাত্রা একটা ব্যাপার স্যাপার ছিল, তাপমাত্রা কন্ট্রোল করার জন্য লোমের একটা ভূমিকা ছিল। বর্তমানে মানুষ কি অবস্থায় আছে, মানুষ হচ্ছে মোটামুটি নাতিশীতোষ্ণ অঞ্চলে আছে, কিংবা যেই এলাকায় থাকা তুলনামূলকভাবে সহজ সেই এলাকায় থাকতেছে, এজন্য তার লোমের কোনো ইম্পর্টেন্স নাই। এজন্য লোম হচ্ছে কি একটা নিষ্ক্রিয় অঙ্গ। উপপল্লব, নিক্টিয়েটিং মেমব্রেন। আমরা দেখো চোখের নাকের দিকের কোনায় যে ছোট্ট করে একটা জিনিস দেখি, ওইটা হচ্ছে উপপল্লব, নিক্টিয়েটিং মেমব্রেন। ওকে, ব্যাঙের ক্ষেত্রে কিংবা পাখির ক্ষেত্রে এরা তৃতীয় চোখের পাতা হিসেবে কাজ করে। তাহলে চোখের পাতা আমাদের যদি নিক্টিয়েটিং মেমব্রেনটা যদি নিষ্ক্রিয় না হইতো তাহলে চোখের পাতা হইতো তিনটা, একটা উপরে, একটা হচ্ছে নিচে, আর এদিক দিয়ে হচ্ছে উপপল্লব, বুঝছো, তৃতীয়। তাহলে উপপল্লব বা নিক্টিয়েটিং মেমব্রেন। তারপর হচ্ছে আক্কেল দাঁত। আক্কেল দাঁতের কোনো ইম্পর্টেন্স নাই, আগে ইম্পর্টেন্স ছিল। তারপরে আসা হচ্ছে কানের পেশি। এই কানের পেশি বলছে বহিকর্ণের পাশে তিনটা করে নিষ্ক্রিয় পেশি থাকে। এই পেশিগুলা অন্যান্য স্তন্যপায়ীতে সুগঠিত এবং কার্যকরী। যেমন গরু দেখবা যে বহিকর্ণ এমনি নাড়িতে নাড়িতে পারতেছে, ঠিক আছে, মাছি এসে বসলে কান নাড়াবে, মাছি উড়ে চলে যাবে। মানুষ তো এরকম কান নাড়িতে পারে না, কারণ কানের এই পেশি তিনটা বর্তমানে নিষ্ক্রিয় হয়ে গেছে, তার কান নাড়ানোর দরকার হয় না। ওকে, পেশিগুলোর সাহায্যে ওইসব প্রাণী শব্দ তরঙ্গকে ধরার জন্য কান নাড়াতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মানুষের এই পেশিগুলো সুগঠিত হতে পারে। তোমাদের মধ্যে কিছু এলিয়েন থাকবে দেখবা, মানে তোমাদের মধ্যে কিছু সহপাঠী দেখবা, যেমন আমি দেখছি আমার কয়েকজন সহপাঠী ছিল কান নাড়িতে পারতো, বন্ধু দেখ আমি কান নাড়িতে পারি, আরে সুন্দর ম্যাজিক, কান নাড়িতে পারা। ওকে, তাহলে কানের পেশিটা অধিকাংশের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ মানুষের ক্ষেত্রে। এখন মানুষের তো কককিক্স আছে, সেই কককিক্সের নামটা হচ্ছে পুচ্ছাস্থি, কিন্তু কোনো লেজ কি আছে মানুষের? নাই। তাহলে লেজ না থাকলেও তার যে কককিক্সটা আছে সেটাও একটা নিষ্ক্রিয় অঙ্গ। অ্যাপেন্ডিক্স, আমরা জানি যে লার্জ ইন্টেস্টাইনে সিকামের সাথে ছোট্ট করে একটা জিনিস যুক্ত থাকে, সেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, সেটাকে নিষ্ক্রিয় অঙ্গ ধরা হয়। যদিও বলা হয় প্রতিরক্ষার ক্ষেত্রে হয়তো বা অ্যাপেন্ডিক্সের কিছু ভূমিকা আছে। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। এক নম্বরে পড়লাম লোম, তারপরে পড়লাম হচ্ছে নিক্টিয়েটিং মেমব্রেন বা উপপল্লব দেখলাম, কানের পেশি দেখলাম আমরা, আক্কেল দাঁত দেখলাম আমরা, তারপরে হচ্ছে অ্যাপেন্ডিক্সের কথা আমরা পড়লাম। ওকে, আচ্ছা ঠিক আছে। ভ্রূণতাত্ত্বিকের ক্ষেত্রে আমাদের তেমন কিছু এখানে পড়ার নাই। জীবাশ্ম তাত্ত্বিকের মধ্যে আমরা দেখতে পারি যে জীবাশ্ম বিষয়ক আলোচনাকে আমরা কি বলে থাকি, পেলিওন্টোলজি আমরা বলে থাকি। ওকে, সেটাকে বলে থাকি আমরা পেলিওন্টোলজি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পারি যে সেটা হচ্ছে আধুনিক ঘোড়ার নাম কি, এটা একটু দেখে রাখতে পারি যে আধুনিক ঘোড়াকে আমরা বলে থাকি ইকুয়াস। ঠিক আছে, আধুনিক ঘোড়াটাকে আমরা বলে থাকি ইকুয়াস, জাস্ট এই নামটা মনে রাখাই যথেষ্ট। ওকে, এখন দেখো আর্কিওপটেরিক্স, এটার কিছু সরীসৃপীয় বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি, আমরা একটু দেখার চেষ্টা করি কি লিখছে। দুটি কাছাকাছি শ্রেণীবদ্ধগত গোষ্ঠী যেমন পর্ব বা শ্রেণীর মধ্যবর্তী দশার জীবাশ্মকে বলা হয় সংযোগকারী যোগসূত্র। ওকে, তাহলে দুইটা পর্ব অথবা শ্রেণী তাদের মধ্যে যদি একটা কানেক্টর থাকে, লিঙ্ক থাকে, সেটাকে বলা হয় যোগসূত্র। আর্কিওপটেরিসটা হচ্ছে এ ধরনের একটা জীবাশ্ম,
জীবাশ্ম ব্যাপারটা কিরকম? জীবাশ্ম ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের বলি, অনেক আগে হয়তোবা এসব প্রাণীর উপস্থিতি ছিল, কিন্তু পরবর্তীতে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখন বিলুপ্ত প্রাণীগুলো, ধরো একটা ঘোড়া, ঘোড়া যদি বিলুপ্ত হয়ে যায়, ঘোড়া তো যে কোনো জায়গায় মারা যেতে পারে। তো পাহাড় বলো কিংবা সাগর বলো, সাগরের তলদেশ বলো, পাহাড়ে বলো, কিছু কিছু প্রাণীর এরকম ফসিল পাওয়া যায়। প্রাণীগুলো মরে ওইখানে হচ্ছে আটকাই গেছে এবং আলটিমেটলি এটার উপরে স্তরের পর স্তর জমতে থাকছে। এভাবে মূলত আমরা ফসিল খুঁজে পাই আসলে। তো সেই জীবাশ্ম বা ফসিল, এর মধ্যে একটা ফসিল হচ্ছে আর্কিওপটেরিক্স। আদি পাখির নাম হচ্ছে আর্কিওপটেরিক্স। এদের কোনো সদস্য বর্তমানে জীবিত নাই। আজ থেকে 14 কোটি বছর আগে জুরাসিক যুগে এর আবির্ভাব ঘটে। তাহলে আর্কিওপটেরিক্সের আবির্ভাব হয় কোন যুগে? এই তথ্যটা ইম্পর্টেন্ট, জুরাসিক যুগে। এই পাখির ধ্বংসাবশেষ জার্মানির বাভেরিয়ার বিখ্যাত সোলেনহোপেন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। 10টা জীবাশ্ম আবিষ্কৃত হয়, সর্বশেষটা 2007 সালে। এখন আর্কিওপটেরিক্সের কিছু বৈশিষ্ট্য ছিল। বলা হয়ে থাকে যে পাখি এবং সরীসৃপের মধ্যে কানেক্টর হিসেবে আর্কিওপটেরিক্সটা ছিল। তার মানে আর্কিওপটেরিক্সের পাখিরও কিছু বৈশিষ্ট্য ছিল, আবার সরীসৃপেরও কিছু বৈশিষ্ট্য সে পাইছে। তাহলে দেখি সরীসৃপ থেকে সে কি বৈশিষ্ট্য পাইছে। সরীসৃপ কোনগুলা? রেপ্টাইলিয়া, যেগুলো বুকে ভর দিয়ে চলে, যেমন টিকটিকি, যেমন সাপ, এগুলা। তাহলে সরীসৃপের মধ্যে এরা হচ্ছে শুষ্ক আঁশযুক্ত। আমরা জানি টিকটিকি, সাপ, এদের দেহ হচ্ছে শুষ্ক আঁশযুক্ত। তাদের লম্বা লেজ ছিল। তারপরে এদের কিছু বায়ুপূর্ণ নয় এরকম হাড্ডি ছিল। ঠিক আছে, পাখির হাড়গুলো কিরকম? বায়ুপূর্ণ থাকে, যাতে তারা সহজে ভেসে বেড়াইতে পারে। সরীসৃপের তো এরকম বৈশিষ্ট্যের দরকার নাই। তাদের তীক্ষ্ণ ধারালো দাঁত ছিল। ওকে, এগুলো হচ্ছে সরীসৃপীয় কিছু বৈশিষ্ট্য। এবার আসো কুমির, কুমিরও কিন্তু সরীসৃপ। ওকে, এবার আসো পাখির বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা একটু দেখি। পাখির ক্ষেত্রে কি কি আছে? যেমন এই আর্কিওপটেরিক্স, যেটা দেখো তার বডিতে অনেক পালক ছিল। তাহলে কি ছিল? তার অসংখ্য পালক ছিল। তার হাড্ডিগুলো ছিল পাখির মতো বায়ুপূর্ণ। চোয়াল, পাখির যেরকম ঠোঁট ছিল, চঞ্চু ছিল, আর্কিওপটেরিক্সেরও কিন্তু চঞ্চু ছিল। চোয়ালটা চঞ্চুর মতো প্রলম্বিত। তারপরে দেখো পাখির যেরকম এই বুকের হাড্ডিটা এরকম থাকে। মুরগির ক্ষেত্রে দেখছো যে বুকটা কিরকম? বুকটা হচ্ছে এইরকম, এরকম, তাই না? এটা হচ্ছে বুক। তাহলে তাদের দুইটা ক্ল্যাভিকল অস্থি মিলিত হয়ে ভি আকৃতির ফার্কুলা গঠন করে। কি গঠন করে? এটাকে বলে ফার্কুলা গঠন করে। ঠিক আছে, বুকের যে হাড্ডিটা এরকম ভি আকৃতির ফার্কুলা গঠন করে বুকের দিকের। ওকে, মাথার খুলিতে অক্সিপিটাল কন্ডাইল থাকে। অক্সিপিটাল কন্ডাইল, কন্ডাইল হচ্ছে একটা স্ফীত অংশ আমরা বলতে পারি। সমষ্ণ শোণিত, অর্থাৎ দেহ তাপমাত্রা তারা ওঠানামা করে না। আমরা জানি যে এভিস অর্থাৎ পাখি, তাদেরকে বলা হয় সর্বপ্রথম এন্ডোথার্মিক প্রাণী। এন্ডোথার্মিক প্রাণীগুলো তাদের নিজেদের দেহের তাপমাত্রা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে। যেমন মানুষ, মানুষ তার নিজের দেহের তাপমাত্রা নিজেরা নিয়ন্ত্রণ করে। পরিবেশের তাপমাত্রা যদি হয় 17, আমার বডির মধ্যে তাপমাত্রা একই থাকবে, 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। কারণ তা না হলে আমার দেহের এনজাইমগুলো ঠিক মতো কাজ করতে পারবে না। তাহলে এই অসাধারণ যে বৈশিষ্ট্যটা, এন্ডোথার্মিক অবস্থা, এটা প্রথমবারের মতো আমরা পাই কিন্তু পাখির মধ্যে। ঠিক আছে, এই আর্কিওপটেরিক্সের মধ্যেও সেই পাখির বৈশিষ্ট্যটা আমাদের ছিল। এই জন্য বলা হয় পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। অর্থাৎ সরীসৃপ থেকে আর্কিওপটেরিক্স আসে, সেই আর্কিওপটেরিক্স থেকে পাখি উৎপত্তি হয়। বিবর্তন বার্তা হচ্ছে এইরকম। ওকে ওকে, এই যে এই কথাটা এখানে বলছে, সরীসৃপ থেকে আর্কিওপটেরিক্স, সেখান থেকে হচ্ছে পাখি। এবার আসো জীবন্ত জীবাশ্ম ব্যাপারটা কিরকম দেখো। যেসব প্রাণী সুদূর অতীতে উৎপত্তি লাভ করলো, অনেক আগে এদের উৎপত্তি ছিল, আজও তারা অঙ্গসংস্থানিক এবং শারীরবৃত্তীয় কাজের অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে। অথচ এদের সমসাময়িক এবং সমগোত্রীয় প্রায় সবাই বিলুপ্ত হয়েছে, এবং যারা পর্ব থেকে পর্ব বা শ্রেণী থেকে শ্রেণীর উদ্ভবের নিদর্শন বহন করে, সেগুলাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। এদের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল গুলা। যেরকম এক্সাম্পল কোনগুলো মনে রাখবো, খেয়াল করো। প্রথমে মনে রাখবো প্লাটিপাসের কথা, প্লাটিপাসের পরে মনে রাখবো পেরিপেটাসের কথা। প্লাটিপাস, পেরিপেটাস, লিমুলাস, লাতিমারিয়া। ঠিক আছে, এই চারটা ইম্পর্টেন্ট। প্লাটিপাস, পেরিপেটাস, লিমুলাস, লাতিমারিয়া, একসাথে আমরা মনে রাখবো এই চারটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তাহলে এদের উৎপত্তি অনেক আগে। তাদের মধ্যে স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক ছিল, আদি বৈশিষ্ট্য, যেগুলো বর্তমানে খুঁজে পাওয়া যায় না। কারণ এগুলা তাদের বাহ্যিক গঠন বৈশিষ্ট্য, এই যে প্লাটিপাসের বাহ্যিক গঠন বৈশিষ্ট্য আগে যেরকম ছিল এখনো সেরকম আছে। এই প্লাটিপাসকে বলা হয় কি? ডিম প্রসবী স্তন্যপায়ী। ডিম প্রসব করে, মানে পাখির মতো এরা ডিম প্রসব করে, কিন্তু স্তন্যপায়ীদের মতো এদের আবার স্তন আছে। বাচ্চা মায়ের শাল দুধ খেয়ে হচ্ছে বেঁচে থাকে। কাহিনী বুঝছো?
তাহলে এই যে প্লাটিপাসটা ডিম প্রসবী স্তন্যপায়ী এই ধরনের কোনো প্রাণীতে এখন খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা অনেক আগে ছিল, বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই প্লাটিপাসটা কেমনে কেমনে বেঁচে আছে, এই জন্য এটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। বুঝতে পারছো? ওকে, তাহলে এই চারটা নাম আমাদের মনে রাখতে হবে। ওকে, এবার আসি এই বড় একটা চার্ট, এই বড় একটা চার্টটা আমাদের এখন একটু পড়তে হবে, একটু খেয়াল করি আমরা, তাইলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। একটু খেয়াল করি তাহলে। প্রথমত আমাদের এখানে দুইটা ব্যাপার এইখান থেকে লাগবে। এক নাম্বার হচ্ছে এরা, একটা হচ্ছে কি আমাদের এখানে যুগ আছে, সেই যুগটা লাগবে, এরা লাগবে, ইপোক লাগবে, মানে যুগ লাগবে, ঠিক আছে? আর কিছু প্রধান পানিগুলো এখানে লাগে। খেয়াল করি প্রথমে দেখো আর্কিওজোয়িকের কথা বলা হয়েছে। আর্কিওজোয়িক, আর্কি মানে হচ্ছে অনেক আদি। তাহলে সবার প্রথমে যেই এরাটা আসে সেটা হচ্ছে আর্কিওজোয়িক, প্রায় 400 কোটি বছর আগে। ওই সময়ের কোনো জীবাশ্ম খুঁজে পাওয়া যায় নাই, তার মানে আর্কিওজোয়িকে হয়তোবা কোনো প্রাণী ছিল না। 400 কোটি বছর আগে পৃথিবীতে হয়তোবা প্লাটিপাস কোথায় দেখা যায় ভাইয়া? অস্ট্রেলিয়ান অঞ্চলে দেখা যায়, অস্ট্রেলিয়া কিছু দ্বীপপুঞ্জে, তাসমানিয়া, কুক আইল্যান্ড, অস্ট্রেলিয়ায়, এইসব জায়গায় দেখা যায়। তাহলে আর্কিওজোয়িকটায় কোনো জীবাশ্ম আমরা খুঁজে পাই নাই, মনে থাকবে। তারপর দেখো প্রোটেরোজোয়িক। প্রোটো কথার মানে কি? আমরা কি বলি? আমরা বলে থাকি হচ্ছে যে কোনটা আদিকোষী আর হচ্ছে প্রকৃতকোষী, ইউক্যারিওটিক আর হচ্ছে প্রোক্যারিওটিক। প্রো কথার মানে আদি, আদি নিউক্লিয়াস যুক্ত। তাহলে দেখো প্রোটেরোজোয়িক, এখানে আমরা আদি প্রাণীগুলো খুঁজে পাবো, যেমন ব্যাকটেরিয়া আমরা খুঁজে পাইতে পারি, ঠিক আছে? প্রাককেন্দ্রিক কোষগুলো আমরা খুঁজে পাইতে পারি এখানে, প্রোটেরোজোয়িকে তাদের কথা বলা হয়েছে। এরপরে আসে হচ্ছে পেলিওজোয়িক, ঠিক আছে? এরপরে আসলো কি? পেলিওজোয়িক। পেলিওজোয়িকের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ধরো তোমার প্লেটে, তুমি খুব ইলিশ মাছ খাইতে ভালোবাসো, তোমার প্লেটে হচ্ছে একটা ইলিশ মাছের পিস দিছে তোমার আম্মা। এখন তুমি বললো যে আরো 2টা পিস দাও, আর 2 পিস দাও, আর 2টা পিস দাও, বা আর দো। তাহলে আর দো বা অর্ডোভিসিয়ান, আমরা এটা দিয়ে মনে রাখবো যে অর্ডো কথা মানে কি? আর 2টা, আর দো, আর 2টা মাছের পিস দাও। তাহলে মাছের উদ্ভব হয় কখন? অর্ডোভিসিয়ানে। কখন? অর্ডোভিসিয়ানে, এটা মনে রাখতে হবে। সেটা কোন এরা ছিল? পেলিওজোয়িক এরা ছিল। বুঝতে পারছো? ওকে, গেল। এরপরে তোমার আসবে কোনটা? মাছের উদ্ভব হয় কখন? অর্ডোভিসিয়ানের মধ্যে। এরপর ইম্পর্টেন্ট কোনটা দেখো, ডেভোনিয়ান। এই ডেভোনিয়ানের সময় উৎপত্তি হয়েছে উভচরদের। তাহলে মনে রাখবো কিভাবে? দেভ উভ, দেভ উভ, মনে যেন থাকে, ঠিক আছে? দেভ উভ। তাহলে কখন জীবন্ত জীবাশ্ম পাই নাই? আর্কিওজোয়িকের সময়। কখন আমরা আদি প্রাণী পেলাম? প্রোটেরোজোয়িকের সময়। অর্ডোভিসিয়ান, এই সময় মাছ উৎপত্তি হয়েছে। আর ডেভোনিয়ানের সময় কোনটা পাইছি আমরা? উভচর। তাহলে ডেভ উভ, এভাবে মনে রাখবো। শেষ। এরপরে কোনটা লাস্টে আমরা দেখি, সেটা হচ্ছে জুরাসিক। সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে? সরীসৃপের যুগ বলা হয় মেসোজোয়িক যুগকে, এটা মনে রাখতে হবে। সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে? সরীসৃপের যুগ বলা হয়ে থাকে মেসোজোয়িক যুগকে, এটা মনে রাখতে হবে আমাদের। আর লাস্টে আমরা মনে রাখবো স্তন্যপায়ীর যুগ কোনটা, সেটা হচ্ছে সিনোজোয়িক যুগ। মোটামুটি এতগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ হও। প্রথম কথা, যদি বলি জীবন্ত জীবাশ্ম পাওয়া যায় না কখন? আর্কিওজোয়িক। কখন আমরা প্রথম ব্যাকটেরিয়া জাতীয় প্রোক্যারিওটিকের সন্ধান পাই? তখন এটা হচ্ছে প্রোটেরোজোয়িক। ওকে, এবার বলো মাছের উদ্ভব হয় কখন? এটা আমাকে বলো সংক্ষেপে, যেটা হবে জাস্ট প্রথম অক্ষরটা কমেন্ট করে আমাকে জানাও কমেন্ট সেকশনে, ঠিক আছে? মাছের উদ্ভব হয় কখন, এটা আমাকে জানাও দ্রুত। মাছের উদ্ভব কখন হয় এটা জানাও কমেন্টে দ্রুত। মাছের উদ্ভব হয় কখন? ঠিক আছে, মাছের উদ্ভব কখন হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। কখন মাছের উদ্ভব হয় কখন সেটা কমেন্ট সেকশনে জানাও দ্রুত। কোনটা বললাম? অর্ডোভিসিয়ানের সময় মাছের উদ্ভব হয়, গেল। আর সরীসৃপের কখন হয়েছে? মেসোজোয়িকের সময়। স্তন্যপায়ীদের কখন হয়েছে? সিনোজোয়িকের সময়। ক্লিয়ার? এবার আসবে পরীক্ষায়, মানুষের উদ্ভব হয় কখন? প্লিওসিন। এটা হচ্ছে প্লিওসিন ইপক বা প্লিওসিন যুগে হয়। ইপক মানে হচ্ছে যুগ, প্লিওসিন যুগে মানুষের উদ্ভব হয়, ঠিক আছে? রিসেন্টলি তো মানুষের সভ্যতার বিকাশ হইলো। কোয়াটার্নারি বাদ দাও, এই কোয়াটার্নারি এই জিনিসটা আমার দরকার নাই, পিরিয়ড আমার দরকার নাই, পিরিয়ড বাদ, ঠিক আছে? পিরিয়ড আমাদের পড়ার দরকার নেই। যেগুলো বললাম জুরাসিক, এই ওয়ার্ডটা মাথায় রাখবা।
আর এই দুইটা কলম আমাদের লাগবে, এই মেসোজোইক, জুরাসিক এগুলো লেখা, আর হচ্ছে আমাদের এই দুটো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ইপোকের মধ্যে কিছু দাগানো আছে, দাগানোগুলো আমরা জাস্ট পড়বো। প্লিওসিনে মানুষের উদ্ভব হয়, ঠিক আছে। তারপরে উভচর, এটা কখন আসে? উভোনিয়ান যুগ, ডেভোনিয়ান যুগ। অর্ডোভিসিয়ানের সময় মাছের উদ্ভব হয়। এই কয়েকটা আমরা জাস্ট পড়বো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বিবর্তন। এই চার্ট থেকে যেই জিনিসগুলো আমি বললাম শুধুমাত্র সেই জিনিসগুলো পড়বা, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। যদি এর মধ্যে আসে তাহলে তুমি অ্যান্সার করে দিয়ে আসবা। ক্লিয়ার? বুঝছো? তাহলে যেটা কমেন্ট করছে এটা আমার লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে অর্ডোভিসিয়ান, এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাইলে এই পর্যন্তই আমাদের জিনতত্ত্ব বিবর্তন ক্লাসটা কিন্তু শেষ, আমরা শেষ করলাম। তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই 4টা ক্লাস খুব ভালো মতো করো। জিনতত্ত্ব বিবর্তন যাত্রা যাতে সমস্যা আছে, মেন বইটা পড়ো নাই, আমার সঙ্গে সঙ্গে মেন বইটা শেষ করে ফেলো, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং যেটা বলতেছিলাম, মেন বইটাকে ধরে ধরে পড়তে হবে। আরডিডিএস প্রি মেডিকেল ব্যাচ দুরন্তপুরের 6.0 আমরা সেই কাজটাই করি। দ্রুত জয়েন হয়ে যেতে পারো তোমরা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। যারা খাওয়া দাওয়া করো নাই, খানা পিনা করে নাও। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।